হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? অনেকদিন পর চলে আসলাম আবার আমরা। আবার আমরা মাঠ কাঁপাতে বাংলার। বাংলার মাঠ কাঁপাতে শোডাউন দিতে চলে এসেছিলাম। সারা দুনিয়াতেই শোডাউন হচ্ছে, মানে এক একজন এক একজনের মানে জায়গা থেকে শোডাউন করতেছে। ধর, ট্রাম্প একদিক দিয়ে শোডাউন করতেছে, এদিক দিয়ে আবার আমাদের এক্স প্রাইম মিনিস্টার কারেন্ট প্রাইম মিনিস্টার হিসেবে ট্রাম্পকে অভিনন্দন জানাইছে। মানে ইটস লাইক, তারপর ওদিকে মাঝখান জার্মান দিয়ে আবার জার্মান ইয়া গভর্নমেন্ট ক্লস কলাপস করছে। একজন গভর্নমেন্ট, ওইটাই বলতে চাচ্ছিলাম। জার্মান গভর্নমেন্টের মানে কোয়ালিশন গভর্নমেন্ট একজন একজনের সাথে মারামারি লেগে গেছে। মারামারি বলতে মানে কথা কাটাকাটি মনোমালিন্য হয়ে আহ অর্থ অর্থনীতি ফাইন্যান্স মিনিস্টারকে ইয়া করছে, স্যাক করছে, মানে মেইন চ্যান্সেলর যে। তারপর আর কি ওদের কোয়ালিশন ভেঙে গেছে। এখন মনে হয় জানুয়ারিতে একটা কি কনফিডেন্স ভোট হবে, তাই না? নো ইলেকশন কনফিডেন্স। দিবে আর কি, আর্লি ইলেকশন হুম। দিতে হবে। ন্যাপ ইলেকশন। আচ্ছা, আমি এটা বুঝলাম না যেদিন এটা মানে ট্রাম্প কি, মানে ইলেক্টেড এটাই হয়েছে। কি রিয়েল ইলেকশন নাকি, মানে এটা একটা চেক করার রিয়েল কিছু? ইলেকশন, হ্যাঁ হ্যাঁ, রিয়েল রিয়েল ইলেকশন। ইলেকশন। আচ্ছা আচ্ছা। আমি হুম। বলছি যেদিন ট্রাম্প ইলেক্টেড হয়েছে তার পরের দিনই জার্মানিতে এরকম একটা সিচুয়েশন কিভাবে তৈরি হলো, মানে বুঝতে প্যানিক পারলাম না। করছে মনে হয়। না, বাট জার্মান ইকোনমিক মিনিস্টারকে কেন ফায়ার করছে জানোস তো? না, নিশ্চয়ই কোনো রিজন আছে। ও হচ্ছে তোর স্মল মিডিয়াম বিজনেসের উপরে যে ট্যাক্সেশন, এটা নিয়ে কি হুম। একটা কমেন্ট করছে সম্ভবত, বা একটা পলিসি নিয়ে কাজ করতেছিল, হুম। যেটা এসপিডি, যেটা ওদের হুম। পছন্দ হয়নি। সো স্যাক করছে যে মিনিস্টারকে, ও হচ্ছে আবার এফডিপি, অর্থাৎ ওদের যে অ্যাম্পল গভর্নমেন্ট না, যেটা ট্রাফিক লাইট গভর্নমেন্ট বলে আর কি, তিনটা পার্টির কোয়ালিশন। সেই তিনটা পার্টির একটা পার্টির ছিল এই ফাইন্যান্স মিনিস্টারটা। সো যখনই তো ওকে স্যাক করা হয়েছে, ওই পার্টিটা যখন সরে গেছে, তখনই আর কি ওদের যে মেজরিটি পার্লামেন্টে ওকে সেটা স্যাক করছে দেখে ওলাফ শোলজের উপর যে ওই পার্টি সাপোর্টটা ছিল ওই সাপোর্টটা ছড়াই এটা ফেলছে। সরে গেছে গেলেই আর কি, মেজরিটি নাই তখন আর। হুম। সো আলটিমেটলি গভর্নমেন্ট ফর্ম করার জন্য যে মেজরিটি দরকার, ওইটার জন্য ইলেকশন দরকার, এবং এটা ক্রিসমাসের জন্য হয়তো মানে একটু দেরি করে ডিসেম্বরের পরে জানুয়ারিতে। বাট কেমন জানি মানে হঠাৎ করে মানে প্যানিক করার মতো অবস্থা, মানে ইউএস ইলেকশন হওয়ার পরের দিনই কিভাবে এটা হইলো। এবং না, আই ডোন্ট আহ, থিঙ্ক ইউএস ইলেকশনের সাথে কোনো কানেকশন আছে। আই থিঙ্ক ওলাফ শোলজের গভর্নমেন্ট অনেক উইক তো, শুরু থেকে অনেক প্যারার মধ্যে আছে, অনেক অ্যাটাকস খাচ্ছে সব জায়গা থেকে নিজেদের কোয়ালিশন মার্ডারের মধ্যে। আর মানে মোটামুটি তো ইটস লার্জলি লুকড অ্যাট অ্যাজ আ ফেইল্ড গভর্নমেন্ট, তাই না? রিসেন্ট যে ইলেকশন আনলাকিও হলো, বলা যায়, টু বি অনেস্ট। না না, ডেফিনেটলি আনলাকি। ফেল তো আমি আমি ডেফিনেটলি ওদেরকে ফেল বলবো না, বিকজ মানে হি ইজ নট কম্পিটেন্ট বা হোয়াট এভার, বাট ইজ ভেরি আনলাকি। ওইটা একটা ডিফারেন্ট হুম হুম। ডিসকাশন। বাট ওদের আহ, অনেকদিন ধরে তো অনেক প্রেশার প্রেশার খাচ্ছিল সব জায়গা থেকে, সো ইট ওয়াজ অনলি এ ম্যাটার অফ টাইম। আর কিছুদিন আগে যে স্টেট ইলেকশন গুলো হলো ওগুলোতে তো এএফডি ভালোই জিতছে। আর মোটামুটি পপুলার সেন্টিমেন্টও মানে, আর কোয়ালিশন পলিটিক্স এমন ভাবে কাজ করে যে তোর, তুই তো সব কোয়ালিশনরা এগ্রি করে যে আচ্ছা ঠিক আছে আমরা একটা একটা পার্টি, একটা কোয়ালিশন মেম্বার পার্টির একজন মানুষকে প্রাইম মিনিস্টার দিব। কিন্তু অফেন টাইম যখন পাবলিক অপিনিয়ন শিফট করে তখন পলিটিক্স ওই দিক থেকে চেঞ্জ করে। কোয়ালিশন পার্টনার গুলো ধর পাবলিক অপিনিয়নের ব্যাপারে খেলাধুলা করে, মিনিস্টারিয়াল পজিশনের এক্সচেঞ্জ করে, ভাগ বাটোয়ারা করে। আর যখন দেখতেছে উপরে জিনিসটা আরো উইক হচ্ছে তখন অনেক পলিটিক্যাল পার্টি কোয়ালিশন মেম্বার হলেও ওইটার অপরচুনিটি নিয়ে উপরে উঠতে চায় বা পাওয়ার কনসলিডেট করতে চায়। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি কমন ইন ইউরোপ। ইভেন খারাপ সিচুয়েশনে কেউ ব্লেমও নিতে চায় না, কিন্তু অনেক সময় কোয়ালিশন পলিটিক্সে তো সরে আসতে চায় যে আমরা এখন ব্লেম নিতে পারবো না পুরা জিনিসটার, বা মানে দেখা যাচ্ছে এসপিডিই তো মূল লিড দিতেছে কোয়ালিশনটাকে। তো এখন হোয়াট এভার ইজ হ্যাপেনিং, সবাই কিন্তু এসপিডির উপরই মেইন ফোকাসটা যাবে, যে এসপিডির কারণে এটা হুম। হচ্ছে, এসপিডির কারণে এটা হচ্ছে। সো গ্রিন পার্টি বা এফডিপি যারা, ওরা যদি মানে এই মুহূর্তে সরেও যায়, এটা হতে পারে একটা হুম। পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে, যে ফার রাইট গ্রুপ পপুলার হচ্ছে বা নেক্সট ইলেকশনে হয়তো ওদের মেজরিটি থাকতে পারে। সো তার আগে থেকে আমরা ব্লেম না নিয়ে যদি বিভিন্নভাবে নিজেদেরকে এটাও ম্যানেজ করতে হইতে পারি পারে। আর কি। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছুই। বাট এই নেক্সট ইলেকশন, স্ন্যাপ ইলেকশন হলে তুই মানে ফার রাইট এফডি দের ভালোই সিট পাবে আমার কেন জানি এখন পর্যন্ত যা জানছি। ভালোই ওরা সিট পাবে, ওরা ভালোই গেইন করবে। সো দ্যাটস অনলি এ ম্যাটার অফ টাইম আর কি। এফডি মোস্ট প্রবাবলি যে আগের যে পাওয়ার পার্টি ছিল সিডিইউ, ওদের সাথে একটা কোয়ালিশন করবে, করে তারপর পাওয়ার আসবে, মানে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পার্টি হিসেবে আসবে, হুইচ ইজ নট এ ভেরি গুড নিউজ ফর ইমিগ্রেন্টস।
সিডিউরও আহ, হুম। 50% নাই, এফডিরও নাই। সো ওরা দুইজন যদি আবার কোয়ালিশন করে তাহলে ওদের ভালো মেজরিটি। লাস্ট সেপ্টেম্বরে তিনটা স্টেট ইলেকশন হলো না, ওদের তিনটাতে ওদের মধ্যে কি দুজনের দেখা রিলেশন যাচ্ছে। ভালো নাকি ওরা কোয়ালিশন করার অবস্থায় নেই? একটা হচ্ছে তোর ফার রাইট, একটা সেন্টার রাইট। সো হুম একটু রিলেশন তো অবশ্যই আছে পলিসিগতভাবে, প্লাস হচ্ছে বাট সিডিইউ, আই ডোন্ট থিঙ্ক সিডিইউ সবসময় এফডির সাথে যাইতে পারে। সিডিইউ মাইট মানে মেড অ্যান অ্যালাই উইথ এফডি, হুম সরি মানে এফডিপি, অথবা গ্রিন পার্টির সাথে হতে পারে। মানে সিডিইউ নট নেসেসারিলি এফডির সাথে কোয়ালিশন করবে, বিকজ পুরো দেশ জুড়ে কিন্তু এফডির উপর একটা, হুম মানে কি বলবো, মানুষ ভোট দিচ্ছে ঠিক আছে, বাট ইয়াং জেনারেশন প্রচন্ড পরিমাণে ক্যান্সেল করতেছে। সো হুম সিডিইউ এটা চিন্তা করে হয়তো অন্যান্য পার্টির সাথেও কোয়ালিশন করতে পারে, আবার এফডির সাথেও করতে পারে। এফডির এককভাবে 30% যদি পপুলারিটি থাকে কোনো স্টেটে, 30%, 25%, উইচ ইজ এ লট। হুম সো হুম মানে অবাক হয়ে যাচ্ছি যে মানে যে পার্টি মানে পুরো হিটলারের আদর্শ বলা যায়, বা কাইন্ড অফ মানে ওই রকম সেন্ট্রিক নাৎসি বাহিনী পার্টির মতো করে সাদৃশ্য আছে, তারা কিভাবে আবার জার্মান পলিটিক্সে দে স্টার্টেড গেইনিং দেয়ার পপুলারিটি। মানে এটা আসলে অনেক সারপ্রাইজিং একটা ব্যাপার না মানে। ওরা ওরা রং সাইডে থাকতে পছন্দ করে জার্মানরা, এই জন্য। মানে এটা একটা প্রুফ আর কি, মানে ইউরোপিয়ানরা যতই বলুক যে না ওরা এখন অনেক একটা মাল্টিকালচারাল সোসাইটি, পুরো ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করে, ওরা ওয়ার্ল্ডের লিডারশিপ নিয়ে চিন্তা করে, ট্রুথ ইজ দে আর স্টিল আ ভেরি ইনহেরেন্টলি ডিপ ডাউন রেসিস্ট সোসাইটি। এটা আসলে ট্রুথ, মানে এটা ওদের কোরে, এটা ওরা ডিনাই করতে পারবে না এটা। বাট তুই একটা জিনিস দেখ, মানে মনে হচ্ছে ওভারঅল হোল ওয়ার্ল্ডই একটু রেসিজমটা আবার নতুন করে সুন্দর করে শুরু হচ্ছে। মানে তুই আম, ট্রাম্পের ইলেকশনটা দেখ, ওখানেও তো মানে মোস্ট প্রবাবলি মানে একটু ট্রাম্পও তো হোয়াইট রেসিস্ট সুপ্রিমেস্ট, ভাইবটাই দেয়, হ্যাঁ হোয়াইট হোয়াইট সুপ্রিমেসিস্ট বা সুপ্রিমেস্টরা, ওই টাইপের জিনিসগুলো দেয়। হ্যাঁ, আর প্লাস অলসো মানে ম্যাসকুলিনিটি ওইগুলোরও প্রমোট করে আর কি। আহ, হোমোফোবিক, মানে যত হ্যাঁ, জিনিস আছে আর কি। ধর কয়েকটা মিম দেখছি যে মানে আমেরিকানস উড ডু এনিথিং দেন এলেক্ট এ ফিমেল প্রেসিডেন্ট, মানে যত যাই করুক ফিমেল প্রেসিডেন্ট ক্ষমতায় আসতে দেবে না। হুম। বাট আমাদের দেশের একটা গ্রুপ খুবই খুশি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায়। কয়দিন আগে বলছিল আমেরিকা আমেরিকা কোনো টাইম নাই, না, 20 ঘন্টা জার্নি করে যাইতে হয় আমেরিকার এত কোনো দূরে। টাইম নাই। হ্যাঁ, কত তারপর কিছু আবার বলতেছিল বলতেছে না। আমেরিকা ইনফ্লুয়েন্স করছে, আমেরিকার জন্য স্টুডেন্ট হুম। রেভলিউশনটা হয়েছে, আবার হ্যাঁ। ওই আমেরিকায় ওদের বন্ধু। মানে আমেরিকার কাছে সেন্ট মার্টিন সেল করে দেওয়া হচ্ছে, আমেরিকানরা হুম, বাংলাদেশ নিয়ে নিচ্ছে। বাট দেন এগেইন সাডেনলি আমেরিকা বিকেম এ ফ্রেন্ড বিকজ ট্রাম্প ইলেক্টেড ডোনাল্ড হয়েছে। ট্রাম্প জিতছে। হুম। না, ওদের মনে হয় মানে ওরা মনে হয় বলতে চাচ্ছিল ডেমোক্র্যাট, আমেরিকার ডেমোক্র্যাটরা ওদের ওরা কি শত্রু বলতেছে ওরা নাকি। নিজেরও জানে না। হুম ওদের স্ট্র্যাটেজি হচ্ছে মোদির মোদির পা চেটে চেটে হুম কিছু একটা ম্যানেজ করবে, দ্যাটস ইট। তো যদি মনে হয় যে শেখ হাসিনা ডিরেক্টলি ডোনাল্ড ট্রাম্পের সাথে নেগোশিয়েট করতেছে, বড় কিছু হচ্ছে না, যা হচ্ছে মোদির থ্রুতে হচ্ছে, আলটিমেটলি ইন্ডিয়া ডিসাইড করবে যে এরা কতটুকু পুশ করবে নাকি পুশ করবে না। বুঝছো? মানে কোথায় হ্যাঁ গেছে এদেশের রাজনীতি যে আমেরিকা থেকে প্রেসিডেন্ট হয়েছে সেটার উপরে এত মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে এদেশের রাজনীতিবিদরা, বা মানে ইটস ভেরি স্যাড যে এই কোন পলিটিশিয়ানরা দেশ শাসন করলো, বা আওয়ামী লীগ 16 বছর দেশ শাসন করার পরে দেশটাকে মানে কোথায় নিয়ে গেছে গণতান্ত্রিক। মানে আমি একটা স্ট্যাটাস দিছিলাম শাফি, যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং শক্তিশালী গণতান্ত্রিক দেশের দিকে তাকায় আছে একজন স্বৈর শাসকের সমর্থকরা বা স্বৈর শাসক, মানে এটা আইরনি। জিনিসটা খুবই কি হ্যাঁ অবস্থা! বাট এইসবের প্যারাডক্স, মানে এই জিনিসটার যে মানে আইরনি, এই জিনিসটা মানে যে প্যারাডক্সিক্যাল, এসব না মানুষ মানে যারা করতেছে ওরা বোঝার ক্ষমতা নেই, দে ডোন্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং, দে হ্যাভ, পিপল হ্যাভ নো আইডিয়া ওরা কি টাইপের পলিটিক্সে এঙ্গেজ করতেছে, পলিটিক্সটা কেমনে হুম হচ্ছে। ওরা জাস্ট, আসলে আমার খারাপ লাগে বাংলাদেশের মানুষ, জেনারেল মানুষ আসলে খুবই পলিটিক্যালি ভেরি, কি বলবো, গালিবল, মানে অনেক নাইভ একটা একটা জাতি। আমাদেরকে বোকাচোদা বানানো জিনিসটা খুবই ইজি খুবই কম্পারেটিভলি। ইজি এবং খুব দ্রুত ইনফ্লুয়েন্সড হয়ে যায়, মানে বুঝতে চায় না। তুই দেখ, আহ, এই যে লাস্ট অক্টোবর থেকে আমার অনেক মানুষের সাথে, মানে এই পুরো জুলাই মুভমেন্টের পরে যত মানুষের সাথে দেখা হয়েছে, কিছুদিন আগে ইউএনডিপির যে নাইরোবিতে তোর অ্যাডভোকেসি এবং কমিউনিকেশন হেড, ওনার সাথে পরিচয় হলো। তো উনি মানে এছাড়াও আমার কেনিয়ান ফ্রেন্ড বলি বা বিভিন্ন দেশ থেকে যেসব ফ্রেন্ড আছে আর কি, ইরান, পাকিস্তান, সবাই মানে
কত মানে বারবার কিভাবে বলতেছে যে তোমাদের দেশে এরকম একটা বিপ্লব হয়েছে, তোমাদের তরুণ প্রজন্ম এরকম একটা মানে একটা অটোক্র্যাটের বিপক্ষে রুখে দাঁড়ায় একটা মানে রেভলিউশন করতে পারছে। মানে এই জিনিসটা পৃথিবীতে এখন এই মুহূর্তে খুব অর্গ্যানিক একটা জিনিস এবং খুবই রেয়ার একটা জিনিস, সবাই কি অ্যাপ্রিসিয়েটটা না করতেছে। অথচ মানে আমাদের দেশের কিছু মানুষ মানে এখনো পর্যন্ত এরকম একটা রেভলিউশনকে অস্বীকার করা এবং সেটাকে বারবার কিভাবে মানে জাস্ট তুচ্ছ তাচ্ছিল্য করে আবার সেই শেখ হাসিনাকে ফেরত চাওয়াটা, মানে এটা মানে আমি জাস্ট বুঝতে পারি না যে এরা আসলে কোথায় আছে বা এরা কোন মানে মানে এরা কোন ডিলিউশনের ভিতরে এরা জীবনটা কাটাচ্ছে, হুম যে এরা এটা থেকে সরেই আসতে চায় না। আমি একটা জিনিস বের করছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় কি, অনেক মানুষ মানে আমাদের বয়সী যারা, এরা বোঝার পর থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতেছে। সো এদের একটা লাইফস্টাইল থেকে শুরু করে এদের চিন্তা ভাবনা, এদের চলাফেরা সবকিছুতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আওয়ামী লীগকে সেন্টার করে। সো বাজারে যাচ্ছি চা খাবো আওয়ামী লীগ নিয়ে কথা বলবো, অমুক জায়গায় যাব একটা মাতুব্বাড়ি দেখাবো আওয়ামী লীগ থাকবে, বিদেশে যাব অ্যাম্বাসিতে যাব আওয়ামী লীগের একটা বলয় থাকবে। সো বিভিন্ন জিনিস মানে এই যে একটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে এদের যে ডিপেন্ডেন্সি, এটার কারণে অনেকে হঠাৎ করে না এই পরিবর্তনটা মেনে নিতে পারেনি যে এটা হুম। কি হচ্ছে। মানে দেশে যে একটা রেভলিউশন হয়েছে, আমরা গত বিশাল পডকাস্টে শখ। মনে হয় হুম বলছিলাম এটা হুম একটা হুম। শকের ভিতরে আছে। এবং আমাদের আগের পডকাস্টে বলছিলাম যেটা যে সামাজিক যে রেভলিউশনটা, সামাজিক বিপ্লব যেটা, ওইটা না হওয়ার কারণে এটার রাজনৈতিক বিপ্লবগুলো অনেক মানুষ প্রসেস করতে পারে না যারা বেনিফিশিয়ারি ছিল। হুম। সো ওরা এখন কি করতেছে, ওরাই বারবার এই প্রবলেমটা খুঁজে বের করতেছে যে না এই সরকার, ইউসুফ সরকার থেকে শুরু করে এই যে আসিফ নজরুলকে দেখলাম বিদেশেও কয়েকজন হ্যারাসমেন্ট করার ট্রাই করলো, বা প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নাকি স্বৈরাচারের সরকার। আমি জাস্ট বুঝতেই পারলাম না, গভর্নমেন্টটা জাস্ট একটা ট্রানজিশন টাইম পার করতেছে একটা নতুন ইলেকশনের জন্য, আচ্ছা, এরা তিন নাকি মাসও তো হয় স্বৈরাচার না, সরকার। 3 মাস হয়েছে মনে তিন হয়। মাস হইছে আর কি মনে হয়, বিয়ারলি। হুম। 3 মাস হয়েছে। না, 2 মাস হয়েছে, সরি। মাই গড, 15 বছর ধরে এতবার স্বৈরাচার 16 ওয়ার্ডটা আমি বছর শুনি নাই। 16 বছরের মানে যেসব এত মানুষ বেশি। গত 16 বছর স্বৈরাচার ওয়ার্ডটা বেরো করে নাই মুখ থেকে, ওরা এখন হুম। ডক্টর ইউনূসের সরকারকে স্বৈরাচার সরকার দেখতেছে। আমার কথা হচ্ছে আমি ইনুস সরকারের সমালোচনা অবশ্যই আমিও করতে চাই, কারণ হ্যাঁ। আমি কাউকেই অ্যাকাউন্টেবিলিটির মানে ঊর্ধ্বে রাখবো না, সবাইকেই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে সবার। কিন্তু কথা হচ্ছে তুমি তো একটাবার স্বীকার করতেছো না যে তুমি যাকে ফেরত চাচ্ছ সে দেশের মানুষের ভোট চুরি করছে বছরের পর বছর, নাগরিক অধিকার মৌলিক অধিকার, তুমি তাকে স্বৈরাচার স্বীকার করে না আরেকজনকে স্বৈরাচার ডাকো, তাও মানে দ্যাট উড স্টিল মেক সাম সেন্স। আচ্ছা, এই পয়েন্টটাতে একটা মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করি। তোরা আম, তোর ওই যে খালেদ মহিউদ্দিনের যে রিসেন্ট ইস্যুটা, রাইট, ওইটা হ্যাঁ। নিয়ে তোদের মতামত কি এখন? আম, ও যে সাদ্দামকে ডাকছে, এটা ওর হুম। অ্যাকর্ডিং টু হিম যে না, সাদ্দামকে ডাকাটা মানে হি ইজ নট ডিনাইং যে সাদ্দাম মানে বা ছাত্রলীগ যে উল্টাপাল্টা কাজ করে নাই বা ওরা যে মানুষ মারে নাই, ওরা যে হুম। অত্যাচার করে, হি ইজ নট ডিনাইং দ্যাট, বাট ও সাদ্দামকে ডাকতে হচ্ছে বিকজ ও জানতে চায় যে সাদ্দাম 5 তারিখে কোথায় ছিল, 5 তারিখে কেমনে পালাইছে, এই ধরনের কোয়েশ্চেন। তারপর আওয়ামী লীগ আরো কি কি জানি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আর মানে ও এমন ভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছিল বা ডিফেন্ড করতেছিল যে ও সাদ্দামকে ডাকতেছে বিকজ এটা একটা জার্নালিস্টিক প্র্যাকটিস, মানে তুই ওই সাইডকেও মানে কথা বলতে দিতে, মানে ওই সাইডকে কথা বলতে দিত না, বাট এমন একটা জায়গায় হি ওয়ান্টস নো, জাতির অনেক কোয়েশ্চেন আছে ওগুলো জানার জন্য ও আম, সাদ্দামকে ওই ওই সিস্টেমের মধ্যে আনতে চাচ্ছে, মানে হি ওয়ান্টস টু ব্রিং সাদ্দাম আন্ডার দ্য স্পটলাইট আর কি, যেন হুম। সাদ্দামকে তুই প্রেশারাইজ করা যায়, ওরকম একটা জিনিস ভাবে প্রেজেন্ট করতেছে। বাট তোদের কি মনে হয় মানে ওভারঅল, মানে ওয়াজ দিস আ গুড ডিসিশন, ওয়াজ দিস আ ব্যাড ডিসিশন, মানে এটা কি? খালেদ মহিউদ্দিন আসলে অবভিয়াসলি ইজ ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ। আমরা অনেকদিন ধরেই ওনাকে, ওনার জিনিসপত্র দেখি, ওনাকে অনেক রেসপেক্ট করি। তো বাট এই সবকিছু কনটেক্সটে তোদের কি মনে হয় যে হোয়াট ওয়াজ দিস ইস্যু? আমি বলতে পারি যে আমি যতটুকু দেখছি, আই থিঙ্ক ইট ওয়াজ এ গুড ডিসিশন, তাই না? মানে তুই অন্যান্য দেশে দেখ, ইভেন সিরিয়াল কিলারকেও এনে ন্যাশনাল টেলিভিশনে ডিফেন্ড করতে দেওয়া হয় নিজেদেরকে। টেড বান্টির টেপ দেখলে বা তুই মানে আরো মানে ব্যাড ব্যাড যত, গাদ্দাফি হোক বা যত ব্যাড ব্যাড এক্সাম্পল আছে, হ্যাঁ সবাই আসছে না, মানে নিজেকে ডিফেন্ড করতে অবশ্যই একজন এসে চাইতে পারে। এবং একটা জার্নালিস্টের রাইট আছে, একজন ইভেন শেখ হাসিনাকে এনেও মানে কথা বলার রাইট আছে একজন হ্যাঁ, জার্নালিস্টের। তার আছে, রাইট। হ্যাঁ। সো ওইখানে তো মানে ওই রকম ওই প্র্যাকটিসটা করলে তো আমরা আবার আসলে স্বৈরাচার, তাই না? আমি মনে করি যে মানে একটা দাগী আসামি যে 50টা খুন করছে তাকেও তার পয়েন্ট অফ ভিউটা বলার রাইট আছে যে কোনো, আমি এটা বিশ্বাস করি আর কি আমার।
মনে হয়। হুম। এখানে খালেদ মহিউদ্দিন দীর্ঘদিন সাংবাদিকতা করতেছে, বা গত বিগত সময়ে আওয়ামী লীগকে অ্যাকাউন্টেবল করছে, বা মানে হোয়াট এভার, ওনার যে ক্রেডিবিলিটিটা তৈরি হয়েছে সেটা কিন্তু একটা নিরপেক্ষতার যে জায়গাটা, ওইটা থাকার কারণেই তার তৈরি হয়েছিল। সে সবসময় এক্স্যাক্টলি। বোথ পার্টিকে অ্যাকাউন্টেবল করার ট্রাই করছে, ট্রাই করছে, যার হ্যাঁ। কারণে সে ব্যক্তি খালেদ মহিউদ্দিন হিসেবে তার একটা ইমেজ তৈরি করতে পারছে। যদিও সে ডিডাব্লিউতে ছিল বলে তার ক্রেডিবিলিটিটা আমি বলবো যে অনেক অংশে আগাই ছিল, বাট এখন আমেরিকায় যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন আছে ওইখানে ওই সেম ক্রেডিবিলিটিটা থাকবে না, ফার্স্ট অফ অল। হুম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কি, খালেদ মহিউদ্দিনের ছাত্রলীগের সভাপতি সাদ্দামকে যে ডাকছে এবং পরবর্তীতে নিষিদ্ধ সংগঠন হওয়ার কারণে যে সে তাকে পরবর্তীতে মানে আবার আসিফ বা সার্জিস বা নাহিদের স্ট্যাটাস পরবর্তী সময়ে যে সে আবার ডাকতে পারে নাই, যে সে এক্সকিউজটা দিছে, এটা আমার কাছে অনেক লেম মনে হয়েছে। ফার্স্ট অফ অল, লেম কেন মনে হয়েছে, মানে রাজনীতিতে নিষিদ্ধ সংগঠন জিনিসটা অনেক আপেক্ষিক ব্যাপার। মানে হামাসকে তুই নিষিদ্ধ সংগঠন বলতে পারিস, তার হুম। মানে এই না যে হামাসের লিডাররা কথা বলতে পারবে না। মানে এটাই। বিভিন্ন জায়গায় হুম। কিন্তু তারা কথা বলতেছে, হিজবুল্লাহর লিডাররা বিভিন্ন জায়গায় কথা বলতেছে। সো মানে বাংলাদেশি পার্সপেক্টিভে ছাত্রলীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটা একটা পলিটিক্যাল ডিসিশন ছিল রেভলিউশনের পরে, আমি বলবো হ্যাঁ, বাট জনগণই যদি, ওনার কথা হচ্ছে যে সিন্স ইটস এ নিষিদ্ধ অর্গানাইজেশন, এটা লিগাল ইমপ্লিকেশন আছে, লিগালি ওনারা জড়াইতে পারে। এইটা সাংবাদিকতার জায়গা থেকে কতটুকু লিগ্যাল ইমপ্লিকেশন ওনার উপর পড়বে আমি জানি না, নাকি উনি এটা জাস্ট বলার জন্য বলছে। এটা বাট এটা আসলে খুব কি ইয়ে লিগ্যাল, হয়েছে, ইট এটা ওয়াজন্ট আ কি প্রপার আসলে কি এক্সকিউজ। লিগ্যাল ইমপ্লিকেশনস ফার্স্ট অফ হবে? অল, ঠিকানা তো রেজিস্টার্ড ইন নিউ ইয়র্ক, তাই না? নিউ ইয়র্ক, এবং একটা জিনিস কিন্তু নিষিদ্ধ করার পরে আপিল করার তো সুযোগ আছে সেখানে। আপিল করার সুযোগ আছে, এখন তারপর তুই তাকে আপিল করার জন্য তো ইউ হ্যাভ টু গিভ এ চান্স টু ডিফেন্ড হিমসেলফ। মানে এক্স্যাক্টলি। ওই পার্সপেক্টিভে যদি আমি কথা বলি, সো দেখা যাচ্ছে যে খালেদ মহিউদ্দিন ওখানে ওই নিউট্রালিটির জায়গাটাতে সে যদি ডেকে থাকে এবং পরবর্তীতে সমন্বয়কদের স্ট্যাটাসে যদি সে ওটা ভয় পেয়ে থাকে, আই আই ডোন্ট নো, বা নিজের পপুলারিটি হারাই ফেলবে বা পিআর, কারণ সে কিন্তু আর নো লঙ্গার ডিডাব্লিউ বাংলার পার্ট এনিমোর। সো না, এখানে তার ইমেজটা, তার যে মালিকের আন্ডারে, আমি এক ধরনের বলবো মালিক মানে যার আন্ডারে চাকরি করে, একটা প্রভুর মতো আর কি, বা যে কর্পোরেশনের আন্ডারে সে আছে তাদের পিআর ভ্যালু, তো সবকিছু মিলায় হয়তো সে ডিসিশনটা নিতে পারে। এখানে লিগাল ইমপ্লিকেশনস এর কথা বলে কোনো রকমের কোনো মানে এটা একটা লেম যুক্তি এটা হবে, একটা এবং এটা লেম। খালেদ মহিউদ্দিনের কাছ থেকে এক্সপেক্ট করা যায় না, হ্যাঁ, টু বি খালেদুল অনেস্ট। মুহিউদ্দিন, উনি যদি শেখ হাসিনার টাইমে এত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানুষকে ডেকে প্রেসারে রেখে কোয়েশ্চেন করতে পারে, তখন ওনার লিগাল ইমপ্লিকেশনস এর, বিকজ তখন তো ধর স্বৈরাচারী সিচুয়েশন ছিল, কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো ঠিক, শেখ হাসিনা যা বলতো সেটা ল অ্যান্ড অর্ডার ছিল। ওই সিচুয়েশন, ওই প্রেসারাইজ এনভায়রনমেন্টেও ও কিন্তু ভালোই মানে রিস্ক নিছে অনেক ব্যাপারে, তাই না? তো ওই তাহলে এখন কেন এই 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 গভর্নমেন্টের আন্ডারে কেন সাডেনলি হি ইজ ওয়ারিড অ্যাবাউট লিগাল ইমপ্লিকেশনস, কি হবে না হবে, তাই না? মানে এটা তো। আসলে লিগ্যাল ইমপ্লিকেশনস এর ব্যাপারে ওয়ারিড না, ও আর একটু সিম্পাথাইজ করতেছে আর কি। মানে সমন্বয়কদের যে ব্যাপারটা হয়েছে, আমি মনে করি যে সমন্বয়করা একটু দাবি রেখে একটু কষ্টের জায়গা থেকে হয়তো জিনিসটাকে এক্স্যাক্টলি। অনুরোধ করতে পারে যে খালেদ ভাই, উই ফট ইট টুগেদার, তাই না? উই ওইটাই ফট তো ইট করছে না টুগেদার। সমন্বয়করা, হ্যাঁ, ওইটাই করছে। ওরা তো থ্রেট দেয় না, ওরা তো কিছু বলে না যে দেখে নিবো। ওরা কি করছে? ওরা তো একটা মানে এমপ্যাথেটিক জায়গা থেকে আসছে, তাই না? না, তবে খালেদ মহিউদ্দিন যখন সাদ্দামকে একবার ডেকে ফেলছে, সাদ্দাম যখন পাবলিশ করে ফেলছে, ওই জায়গা থেকে আসলে ফিরে যাওয়াটা, এটা আসলে আমার কাছে মানে ইট ওয়াজ এ পুসি মুভ, আমি হ্যাঁ, বলবো। আমি ফিরে গেলেও তুই যদি বল মনে করস যে ফিরে গেছিস বিকজ তুই মানে জুলাই রেভলিউশনের মানে মানে এসেন্সটার সাথে তুই বিট্রে করতেছস বা ওইটার এগেইনস্টে যাচ্ছস, তাহলে অ্যাডমিট ইট। তুমি ওইটা না না, করে তুমি তো খালেদ বলতেছো যে মহিউদ্দিন না, পরে লিগাল তো আর একটা ইমপ্লিকেশন। ভিডিও রিলিজ করছে, বলছে যে আমি সার্জিস নাহিদ এদের ভয়ে করিনি। ওকে ডাকি নাই, এরকম না। মানে এটা জাস্ট আমি এখনো শিওর না যে এটা আসলেই নিষিদ্ধ কিনা ডাকাটা লিগাল ইমপ্লিকেশনস এর আগে লিগালের। বলতে। হ্যাঁ, এটা বলছে আর কি। হি আমি তো নোজ ওইটাই ইট ভেরি বলতেছি। ওয়েল, হি নোজ ইট বেটার দেন এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, যে ডাকলে আসলে কতটুকু বা হবে কতটুকু লিগাল লিগাল ইস্যুতে। ইমপ্লিকেশন হবে। না, এটা রিয়েল জাস্ট সে লিগাল। বলতে পারতো যে আমি, এটা অনেস্ট হতে পারতো, আমি মনে করি যে ওইটাই, আমি ওইটাই বলছি। রেভলিউশনের পরে এটা এখনো মানুষের মানে, মানে আমি ওইভাবে হার্ট করতে চাই না, যেহেতু আমরা অনেক বড় একটা ফাইট একসাথে, মানে খালেদ মহিউদ্দিন এক ধরনের ফাইট করছে কিন্তু দীর্ঘদিন ধরে, একটা মানে এস্টাবলিশমেন্ট রিজিমের এগেনস্টে কথা বলা বা সেটাকে অ্যাকাউন্টেবল করা, গণতন্ত্র যে বারবার মানে চুরি করা হয়েছে মানুষের ভাগ্য থেকে, মানে মানে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটা নিয়ে বারবার অ্যাকাউন্টেবল করছে। ওই ফাইটটা খালেদ মহিউদ্দিন নিজেও করছে। এখন হয়তো ওইখান থেকে বলতে পারতো যে আমার জন্য এটা আসলে ভুল হয়েছে, যে এই মুহূর্তে আমি সাদ্দামকে ফুটেজ দেওয়া, বা এই মুহূর্তেই বাংলাদেশের মানে এত কিছুর সাথে যারা জড়িত তাদেরকে এই জিনিসটা
মানে ফুটেজ দেওয়াটা আমার জন্য, আমিও মনে করি যে আমি ভুল করছি, আমি ওই জায়গায় উনি ভুল স্বীকার করতে পারতো যে আই মেড এ রং চয়েস বা আই মেড হুম। এ ব্যাড ডিসিশন, বাট রাদার ওখানে লিগালের জায়গাগুলো দিয়ে আর কি একটু বেঁচে যাওয়া আর কি, দ্যাটস হোয়াট আই থিঙ্ক আর কি। হ্যাঁ, সো এটা আমি এক্সকিউজটা বাই করে নেই। বাট বাট তোরা উনি মনে যদি কর যে ডিডাব্লিউ তে থাকতো আমার কাছে হ্যাঁ, মনে হয় না হি উড হ্যাভ ডান দিস আর কি, উনি ডিডাব্লিউ তে থাকলে। হুম, আমার মনে হয় ডিডাব্লিউ, হ্যাঁ ডিডাব্লিউ তে আসলে বলা যায় না কি কি করতো। আমার মনে হয় ওনার এখন পার্সোনালি, বিকজ আগে ছিল উনি ডিডাব্লিউ খালেদ মহিউদ্দিন, এখন খালেদ মহিউদ্দিনের ঠিকানা, বুঝছো, দিস ইজ টু ডিফারেন্ট থিংস। সো হি ইজ, হুম, মানে ঠিকানার একটা প্ল্যাটফর্মটা কেউ চিনতো না। সো ঠিকানার অনেক টাকা অনেক ইনভেস্টমেন্ট করতেছে খালেদ মহিউদ্দিনের উপর। খালেদ মহিউদ্দিনের মাথার উপর বিশাল রিস্ক আছে, মানে অনেক মানে রেসপন্সিবিলিটি আছে টু মেক শিওর দ্যাট ইনাফ রেভিনিউ ইজ জেনারেটেড, তাই না? সো ওনার আগে ডিডব্লিউ বাংলাতে সময়, এটা এটা আমার একটা ন্যাচারাল, মানে আমার আমার থিওরি এটা, বাট এটা দিস ইজ আ ন্যাচারাল কনক্লুশন দ্যাট আই এম মেকিং, দ্যাট ডিডব্লিউ বাংলাতে ওনার জার্নালিস্টিক প্রিন্সিপালস যত বেশি একটা প্রায়োরিটি ছিল, ঠিকানাতে ওনার প্রফিটটা আর একটু বেশি প্রায়োরিটি, বিকজ ঠিকানাতে ওনার পার্সোনাল স্টেকটা বেশি। সো ইউ হ্যাভ টু হুম। থিঙ্ক অফ ইট দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল, যে সাদ্দামকে নেসেসারি জার্নালিস্টিক প্রিন্সিপালস আপহোল্ড করে একটা মানে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি আনার জন্য অপোজিট পার্টিকেও একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, ওইটা না, ওইটা ইট ওয়াজ অলসো গাইডেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ান্টেড আ লট অফ ভিউজ এন্ড সাদ্দামকে দেখলে, আমি অনেকদিন ঠিকানার ওনার ইন্টারভিউগুলো দেখি না গত 3-4 সপ্তাহ, বাট সাদ্দামকে আমি ঠিকই দেখতাম, তাই না? তোরাও দেখতি, বিকজ রাইট। আমরা জানতে চাই যে আসলে আওয়ামী লীগে। সো আই থিঙ্ক ওই 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 অ্যাঙ্গেলটা আমাদের এভাবে চিন্তা করা উচিত। But তোরা মনে করো যে সাদ্দামকে আনা ইটসেলফ ওয়াজ নট আ ব্যাড থিং বা ইজ নট আ গুড থিং, এটা না, ইট ওয়াজ। আমি 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 মনে করি ইভেন সার্জিস নাহিদ আসিফদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভয় পেলে হবে না তো, সাদ্দাম কথা বলুক, প্রবলেম কোথায়? ইফ ইউ থিঙ্ক যে পুরো বাংলাদেশের মানুষ এই সংগঠনকে নিষিদ্ধ চায়, ইফ ইউ থিঙ্ক যে বাংলাদেশের মানুষ এই রেভলিউশনকে ধারণ করে, ওয়াই উড ইট মেক এ ডিফারেন্স? সাদ্দাম কথা বলুক, সমস্যা কোথায়? যেহেতু ডেকেই ফেলছে খালেদ মহিউদ্দিন, গিভ হিম এ চান্স টু টক। মানে আমার কথা হচ্ছে, তুমি একজনকে কথা বলার জায়গা বন্ধ করে দিলেই তার কথাটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। তুমি একটা মানুষকে মতামত দেওয়ার জায়গাটা বন্ধ করে দিলেই তার মতামতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ। এখন হুম। কথা হচ্ছে, তুমি সাদ্দাম তো কথা বলছে বছরের পর বছর, তারপরও কি সাদ্দামের ক্যাম্পাস ছাড়তে হয়েছে না? সাদ্দামের পলাইতে হয়েছে না ক্যাম্পাস থেকে? তো সাদ্দামের ফুটেজ দিলে বাংলাদেশের মানুষের আবার ফুয়েলিং হয়ে যাবে নাকি জেগে উঠবে? ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট? সবাই তো রেভলিউশনে তো ছাত্র জনতার আন্দোলন ছিল, এই বিপ্লব, তাহলে ভয় হ্যাঁ, পাওয়ার কি আছে? তো তোরা ইটস চিন্তা ওকে। করলে সার্জিসদের জায়গা থেকে ইট ওয়াজ এ ট্যাকটিক্যালি ব্যাড মুভ, তাই না এটা? ট্যাকটিক্যালি ব্যাড মুভ, আবার ইন এ সেন্স ওই সিচুয়েশনে ওরা একটু গুড মুভ, আবার ওদের দিকে দুইটাকে দিকে বলা যায় যে ওরা চাচ্ছে না যে এই মুহূর্তে গ্যাস লাইটিং বা ইনসাইট হোক এমন কিছু, বা মানে কোনো কিছু, মানে ন্যূনতম হোপ যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বা সিস্টেমের ভিতরে চুপ করে বসে আছে, ওরা যেন কোনো রকম কোনো চান্সই না পায়, ওইটাকে আর একটু মানে ই করে দেয়া আর কি, মানে চেপে ধরে রাখা আর কি। বাট আলটিমেটলি আমি বলতেছি লং টার্ম, শেখ বাট হাসিনা লং টার্ম চিন্তা হুম, করে নাই বলে কিন্তু সেম মিস্টেক করছে। মিস্টেক করছে বাট ওই আসলে। দিক থেকে হুম, মানে শেখ হাসিনা তো অনেক ভালো ফ্রি টাইম পাচ্ছে, ওখান থেকে তো ভালোই চাল চালতেছে আর কি। সো ওইটা, ওইটার ক্ষেত্রে কি করলো ওরা, মানে সরকারের পক্ষ থেকে কি এমন কিছু স্টেপ নেওয়া হয়েছে যে না। টু ইনভেস্টিগেট, মানে শেখ হাসিনার রেজিমের সব ক্রাইম গুলা, বা শেখ হাসিনার ফ্যামিলির কি কি ক্রাইম হয়েছে, শেখ হাসিনার লোকজন কি কি ঝামেলা করছে লাস্ট 15-16 বছর, এটার ব্যাপারে কি করছে আসলে? সাদ্দামকে না হয় ঠিক আছে দেখে নিল ওরা। এক্স্যাক্টলি, মানে সাদ্দামকে কথা বলতে দিলে সমস্যা হবে না, রাদার তুমি তোমার হুম। পররাষ্ট্র উপদেষ্টা জাস্ট কোনো খোঁজই নেই, এটা একটা মানে এটা একটা কোত্থেকে নিয়ে আসছে আমি জানি না, এমন সব কিছু মুখের ভিতরে একটা চাবায় আর সাংবাদিকদের সাথে কি কি যেন বলে। বাট টোটালি শেখ হাসিনা ভারতে আছে এই মুহূর্তে, এবং মানে ভারতের সাথে কোনো ধরনের কোনো রিলেশনশিপে মানে নর্মালাইজ সিচুয়েশন কেন, এটার জন্য মানে ভারতকে আমার কেন মতে চাপ একটা দিচ্ছে না? ডেডিকেটেড মন্ত্রণালয় থাকা দরকার, যে জাস্ট টু মানে হ্যাভ এ লুক ইনটু যে শেখ হাসিনা ইন্ডিয়া বসে বসে কি কি করতেছে বাংলাদেশের এগেইনস্টে। আসলে মানে আমি খুবই খুবই আমি মোটামুটি যেভাবে ক্রাইসিস ম্যানেজ করছে তো ইন্টারিম গভর্নমেন্ট, আর যেভাবে এতদিন ধর 2 মাসে যা যা এফেক্টিভ মেজার্স নিছে, অনেক ব্যাপারে আমি আম, ভালোই স্যাটিসফাইড। আমি বলছি যে না ঠিক আছে, দে ট্রাইড দেয়ার বেস্ট ইন্টেনশন দিয়ে অনেক ক্রাইসিসে কিন্তু ওরা মোটে ভালো ভালো করে ম্যানেজ করে উঠতে পারছে, এন্ড দে আর ট্রাইং ভেরি হার্ড। বাট ফরেন পলিসি স্পেসিফিকলি ইন্ডিয়ার ব্যাপারে আমি জানি না ওদের কোনো আন্ডারলাইং স্ট্র্যাটেজি আছে নাকি, যেটা আমাদেরকে বলতেছে না, বাট আমি স্পেশালি ইন্ডিয়ার সাথে বা শেখ হাসিনার স্পেসিফিক ব্যাপারে আমি ওদের কোনো একটাও ভালো মুভ দেখি নাই, যা শেখ হয়তো হাসিনা, শুরুতে। হ্যাঁ। শেখ হাসিনা যে স্টেটমেন্টটা দিছে বা কংগ্রাচুলেশন জানাইছে ট্রাম্পকে, ওখানে সে প্রাইম মিনিস্টার লিখছে নিজেকে।
মানে বেহায়া বানানোর শেষ আছে এক জায়গায়, কিন্তু উনার মানে সাইকোলজিক্যালি ডিসঅর্ডার, আমি অনেক আগেই তোদেরকে বলছি যে এই মানুষটা মানসিকভাবে মানসিক রোগী একটা। তো ওইখানে যে সে প্রাইম মিনিস্টার লিখছে, এটা কিন্তু ভারতকে অ্যাকাউন্টেবল করতে পারতো, অবশ্যই। ইন্ডিয়াকে চরমভাবে অ্যাকাউন্টেবল করা যেত। যে তোমরা ইন্ডিয়াকে জয়সালকে যখন জিজ্ঞেস করা হয়েছে মুখপাত্র, সে বলছে না, শি ইজ এ ফর্মার প্রাইম মিনিস্টার। তার মানে কি ইন্ডিয়া ইচ্ছা করে এটা করতেছে যে আমরা ডিনাই করব হোয়াট এভার, মানে যে ক্লেমগুলো আসবে, বাট আবার ইনসাইডে তুমি দিল্লিতে বসে যা খুশি তাই করো, এটা আমাদের কাছে ম্যাটার করতেছে না। ব্যাপারটা এরকম না? তুমি ওকে দিল্লিতে একটা ভালো একটা নেবারহুডে বাসা দিচ্ছ, ওকে প্ল্যাটফর্ম দিচ্ছ, ওকে ইন্টারনেট দিচ্ছ, ওকে সবকিছু দিচ্ছ, পলিটিক্যাল অ্যাক্টিভিটি যা যা করতে চায় করুক, সমস্যা নাই। তুমি তো মানে দিস ইজ অ্যাট দ্য সেম টাইম তুমি ওকে মানে তুমি বলতেছো যে তুমি বাংলাদেশি ইন্টারনাল ম্যাটার্সে তুমি ইন্টারফিয়ার করতেছো না, বাট ঠিকই তুমি শেখ হাসিনাকে এভাবে সাপোর্ট, অনেক অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে প্রেশার দেওয়া যায়। এখন আমি জানি মাস্টার না মাইন্ডরা কি কোথায়? করতেছো। এতগুলো মাস্টার মাইন্ড আছে নাকি এই আন্দোলনে? আমরা মাস্টার মাইন্ড দেখলাম, মাহফুজ আলমের কথা শুনলাম। মাস্টার মাইন্ড তো মাস্টার মাইন্ডদের ভিতরে কি ফরেন পলিসি জিনিসটা কিভাবে ডিল করতে হবে, বা বা মানে এটার কি কোনো ধরনের কোনো নাই, প্রিপারেশন নাই, বা কোনো ধরনের কোনো স্ট্র্যাটেজি নাই? তাহলে এরা কি মাস্টার মাইন্ড আন্দোলন পর্যন্তই মাস্টার মাইন্ড ছিল, নাকি এদের পরে আর কোনো মাস্টার মাইন্ড কাজ করতেছে না? আমি আসলে এটা আমি জানি না, বাট এটা ফাহাম আব্দুল সালামের একটা ভালো মানে স্ট্যাটাস দেখলাম আমি এটার ব্যাপারে, যেটা আমি জিনিসটা আই ফেল্ট ইট ওয়াজ রিফ্রেশিং। উনি কিন্তু এতদিন পর্যন্ত সরকার নিয়ে খুব একটা মানে ক্রিটিসাইজ করে নাই, বাট এটা নিয়ে একটা যে হাসিনা যে দিল্লি থেকে ষড়যন্ত্র করার সুযোগ পাইতেছে, এর মূল কারণ আপনারা, আপনারা এই সরকার। ইউ হ্যাভ টেকেন ইট ভেরি লাইটলি, আপনারা প্রায় কিছুই করতেছেন না। তো এটার মধ্যে ধর উনি অনেক মানে ইয়া দিল যে বাট এই কর্মী কথাটা কিন্তু আমরা পডকাস্টে অনেকবার বলতেছি, অনেক দিন ধরে অনেকবার বলতেছে। বলতেছি যে ভারতকে বারবার এই যে সেফ মানে মানে এটা একটা মানে কি বলবো, ভারতের উপর একটা নরম থাকা, ভারতের সাথে আবার জিনিসটাকে কম্প্রোমাইজ করার মতো করে চললে ভারত কখনোই আমাদেরকে গুরুত্ব দিবে না। আপনার তো হার্ড লাইনে আসতে হবে না, আপনার তো মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাগ্রেসিভ, বাট আপনার ইউ ক্যান বি পারসিস্টেন্ট, তাই না? তোমার তো অ্যাগ্রেসিভ না হয়ে ইউ ক্যান, তুমি পারসিস্টেন্ট থাকলেও তুমি যদি অফিসিয়ালি বিভিন্ন ফরেন এজ ইয়াদেরকে ফরেন মিডিয়াদেরকে যদি কন্টিনিউসলি স্টেটমেন্ট দেয়, ইন্ডিয়াকে প্রেসারে ফেলানো অনেক অনেক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা যায়। যেমন ফাহমাদ হোসেন বলে আপনাদেরকে ওর জীবন মানে শেখ হাসিনার জীবন তামা তামা করতে হবে, না হলে হাসিনা আপনাদেরকে কাজ করতে দেবে না। এখানে রিট্রিট বলে কিছু নেই, আপনাদেরকে রিলেন্টলেস হইতে হবে। তো অনেক কিছু বলছে, ওর মেয়ে চাকরি খান, উইচ ইজ গুড থিং। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রিজনাল ডিরেক্টর হিসেবে আছে হুম। এটা দিস ওয়াজ শি ইজ নট কোয়ালিফাইড এট অল, পুরো ইন্ডিয়ার লবিতে হয়েছে। এটা অনেক অ্যাটাক করে জিনিসটা মিডিয়া লাইমলাইট এনে ওকে চাকরি থেকে সরানো পসিবল কোনো ব্যাপারই তোর না। মেয়ের জামাই তো কুয়েতে না কোথায় যেন জেলে ছিল, হ্যাঁ, ও এখনো আছে ডেফিনেটলি মনে তার হয়। সিভিতে মিথ্যা কথা লিখছে, বাইর করেন। ববির থিঙ্ক ট্যাঙ্কে সিআরআই একটা রেপ হাউস ছিল, একটা সিআরআই নাকি একটা রেপ হাউস ছিল। আসলে অনেক ইনক্রিমিনেটিং ব্যাপার স্যাপার আছে বুঝছো, যেগুলো এগুলো তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে হাইলাইট করে তাড়াতাড়ি দেখায় জিনিসটা দেখো। তো আমার কেন জানি মনে হচ্ছে ওরা যে ইউএন হিউম্যান রাইটস এর যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, ইউএন হিউম্যান রাইটস অফিসের ওই ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করতেছে। মানে ওইটা থেকে যদি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আসে যেখানে ওরা এক্সপেক্ট করতেছে আওয়ামী লীগকে ইনক্রিমিনেট করবে, হুম। তখনই ওরা মানে ওইটার বেসিসে ওরা ইন্টারন্যাশনাল ইয়াতে বিভিন্ন আগাবে। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাবাউট দ্য ইউএন হিউম্যান রাইটস ইনভেস্টিগেশন, ব্যুরোক্রেসি মানে শেষ করে দিবে টাইম এটার, এই যে টাইমটা কমপ্লেক্স একটা হচ্ছে টাইম ব্যুরোক্রেসি। ফ্যাক্টর, এটা বের হবে ধর ডিসেম্বরে বা জানুয়ারিতে, কখন আসবে তা শিওর না। আর ওরা যে আওয়ামী লীগকে ফুল অন ইনক্রিমিনেট, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন। আমরা যে লেভেলে ইনক্রিমিনেটিং চাচ্ছি আওয়ামী লীগকে, ওই লেভেলে ইনক্রিমিনেট করবে নাকি এটা কোনো গ্যারান্টি নাই। আওয়ামী লীগকে আমরা যেভাবে চাচ্ছি যে রিপোর্টটা বলবে আওয়ামী লীগই করছে, আওয়ামী লীগই মানুষ মারছে, ওইটা কিন্তু করবে, ওটা এটা করবে এটা কোনো গ্যারান্টি নাই। সেকেন্ড অফ অল হচ্ছে ওরা কিন্তু দুইটা করতেছে, ওরা কিন্তু 5 আগস্ট পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে, বা 5 আগস্টের পরেও কিন্তু 5 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত ইনভেস্টিগেট করতেছে। হ্যাঁ, প্রচুর পাঁচ পুলিশ টুলিশ আগস্টের মারা পরে গেছে কিন্তু ওই পুলিশ টাইমে টুলিশ সিভিল। মারছে, ওইটা ইনভেস্টিগেট করছে। এখন রিপোর্টে যদি এমন একটা আসে যে আওয়ামী লীগের মানুষও অনেক মরে গেছে, আওয়ামী লীগকে এত আসে, এটা তো এটা উইচ ইজ ট্রু। অবভিয়াসলি আওয়ামী লীগের মানুষ মরছে, এটা সিস্টেম্যাটিক ছিল না, এটা একটা মবের জন্য হয়েছে। আমাদের দেশে কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না দেখে হয়েছে। বাট বাট আওয়ামী লীগ যে মারছে ওটা সিস্টেম্যাটিক ছিল, ওইটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। বাট যখন দেখা হবে যে আওয়ামী লীগের মানুষ অনেক মারছে, ওরা ওদের একটা ভিকটিম কার্ড হবে, তখন আওয়ামী লীগ ওইটা ইউজ করে অলরেডি ইউজ করতেছে, এখন ওইটা ইউজ করে কিন্তু ওরা অনেক ভিকটিম ইন্টারন্যাশনালি অনেক কিছু পাইতে পারে, উইচ দে অলরেডি ডুইং। তখন ওইটা আমাদের কেসটা কমায় ফেলবে। সো ওই রিপোর্টের জন্য ওয়েট করা ইজ নট আ গুড স্ট্র্যাটেজি। এখনই তুমি অনেক ইনভেস্টিগেশন আছে, ওরা হয়তো বলতে ভয় পাইতেছে যে না আমাদের তো ল অ্যান্ড অর্ডার, আমাদের লিগাল সিস্টেম তো এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট না, বা মানে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট কতটুকু ট্রান্সপারেন্ট আমাদের লিগাল সিস্টেম, না, এটা এটা নিয়ে আমরা আসলে শিওর কি না। এই হ্যাঁ, মানুষগুলার কিছু লিমিটেশন আছে, সাফি। এরা হ্যাঁ। তোকে চিন্তা করতে হবে, পলিটিক্স ইজ অ্যাবভ এভরিথিং।
সো ভারতের সাথে আমার রাজনৈতিক সম্পর্কটা কি হবে এটা প্রথমে ডিসাইড করা উচিত ছিল যখন সরকার গঠন করছেন। ভারত দীর্ঘদিন ধরে আমার এই যে আমার দেশে মানে গণতন্ত্রকে মানে নষ্ট করা, বারবার নির্বাচন চুরি করা, একটা সরকার এইভাবে জুলুম করে টিকে থাকার পিছনে ভারত সম্পূর্ণ দায়ী। ভারতকে এই কজের এই লেভারেজটা দেখায় ভারতের কাছে অনেক কিছু অ্যাচিভ করা যেত ভারতের কাছ থেকে, যে তুমি যেটা বারবার করছো সেটা তুমি আর করতে পারবা না। আই হুম। উইল সামহাউ এনশিওর যে তুমি এটা আর করতে পারবা না। বাট এর পরবর্তীতে তুমি আমার দেশের যে পালিয়ে যাওয়া ডিক্টেটরকে তুমি আশ্রয় দিবা, and ও প্রতিদিন সে মানে একটা রিজিমকে আবার নষ্ট করার জন্য ট্রাই করবে। শি ডিস্টেবিলাইজ ইজ করতে ক্রেজি চাচ্ছে। অ্যাবাউট হুম। পাওয়ার, শি ইজ ক্রেজি অ্যাবাউট পাওয়ার। কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক আছেন বা আওয়ামী লীগের অনেকেই পডকাস্ট শুনতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, শেখ হাসিনা একজন প্রচন্ড ক্ষমতালোভী মানুষ। মানে পাওয়ারের জন্য সে পারে না এমন কিছু করবে না, সে মানে এমন কিছু নেই যে সে করতে বাকি রাখবে না। পাওয়ারের জন্য আপনাদের মতো 10-15 হাজার কর্মীর জীবনও তার কাছে ম্যাটার করে না। সো মাঠে নামাই দিবে, মব করতে নামাই দিবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে মানে আপনি আপনার জীবন শেষ হয়ে যাবে, সে তারপরে এটার উপরে পা দিয়েও যদি ক্ষমতায় আসতে হয় সে রাজি কিন্তু। সো যেটা এই ধরনের একটা মানুষকে, এরকম ভিনডিকটিভ একটা মানুষকে মানে ভারত যে জায়গা দিয়ে রাখছে, এইটাতে ভারতকে অনেক প্রেসার দেওয়া যেত রাজনৈতিকভাবে। মানে এই ইউএন রিপোর্ট টিপোর্ট এগুলো এগুলো ওয়েট করার কোনো দরকারই নেই। যে তুমি আমার নেইবার কান্ট্রি, আমরা একসাথে কাজ করব, তোমার মিউচুয়াল ইন্টারেস্ট আছে, আমার মিউচুয়াল ইন্টারেস্ট আছে, লেটস ওয়ার্ক আউট টুগেদার। বাট তুমি এটা তাকে রাখতে পারবা না। না, হুম। মানে তুমি যত চুপ থাকবা তত তুমি ভারতকে আরো এম্পাওয়ার করবা। ভারত উইল গেট অ্যাওয়ে উইথ দিস শিট মোর এন্ড মোর। এন্ড তোমাকে, কাঙ্গনা রানাউতের স্টোরি দেখছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখছি তো, মানে কত শেখ বড় হাসিনা জি। স্টোরি। আর এক সাইকো। না, নো ওয়ান ইজ টেকিং দেম সিরিয়াসলি। এখন কথা হচ্ছে, এটা আমি যখন বলি নো ওয়ান ইজ টেকিং দেম সিরিয়াস, দেয়ার অলসো বিগ পোর্শন অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন দ্যাট আর টেকিং হার সিরিয়াসলি। টেকিং দেম সিরিয়াসলি, এবং বিগ পোর্শন অফ ইন্ডিয়ান পপুলেশন চিন্তা করে এখনো মাইনরিটির উপরে বাংলাদেশে অ্যাটাক হচ্ছে অনেক বা অ্যাটাক হচ্ছে। ইয়া আরে হচ্ছে ভাই, মানে। যে ফেক নিউজ টুইটারে হ্যাঁ। ঢুকে তো আমার মানে আর বাংলাদেশি জার্নালিস্ট গুলাকেও দেখ। নেত্র নিউজ একটা ইনভেস্টিগেট রিপোর্ট করছে যে তোর মাইনরিটি যে কিলিংস হয়েছে, মানে এটা যে হুম। কতটুকু মানে লোকাল মাইনরিটি অর্গানাইজেশন গুলো ইনফ্লেট করছে হুম। সিম্পেথি পাওয়ার জন্য, ওগুলা মানে তোর পুরোপুরি মানে ইটস এ ভেরি গুড ইনভেস্টিগেটিভ জার্নালিজম। ওরা হুম। পুরো ন্যারেটিভটা ধ্বংস করে দিছে। এই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা নেত্র নিউজ ফরেন জার্নালিস্ট গুলা মানে বিদেশে বসে জার্নালিস্ট দিয়ে করতেছে। আর আমাদের এখানে বড় বড় ডেইলি স্টার, প্রথম আলো কত আছে, ওরা কেউ করতে পারে না এখন পর্যন্ত। ডেইলি তাই হুম। না? স্টার প্রথম আলো দীর্ঘদিন ধরে একটা মানে একটা কি বলবো, একটা পর্দা দিয়ে রাখছে চোখের পরে, তো রাখতে রাখতে আই থিঙ্ক একটা অভ্যাস হয়ে গেছে। আর এরা দেখবি সব সময় মানে একটু মানে কি বলবো, মানে একটু ইসলামোফোবিয়াও কাজ করে এদের ভিতরে। ও তো মানে অবশ্যই। অনলি অনলি এরা যেখানে একটু হুজুর বা মৌলবীদের সমস্যাগুলো পায় ওই জিনিসগুলো নিয়ে রিপোর্ট করতে ওদের খুব মানে অনেক আগ্রহী দেখা যায়। বাট রাদার ওরা কিন্তু এস্টাবলিশমেন্ট বলি বা মানে বিভিন্ন অলিগার্ক সিস্টেম বা কর্পোরেশন এদেরকে সবসময় অ্যাভয়েড করে। বা বিভিন্ন এই যে ভারত ইস্যুগুলোতে এইসব জায়গায় কেমন জানি একটু অত বেশি ক্রিটিক্যাল হয় না। না, অত বেশি ক্রিটিক্যাল হয় না। মানে এইখানে কিন্তু এমন না যে আমি পার্সোনালি মানে কি বলবো রিলিজিয়াস পলিটিক্যাল পার্টির পক্ষে, তা না ব্যাপারটা, কিন্তু আমি বলতেছি এটা ট্রু। এই নিউজ পেপারগুলো ওই ধরনের নিউজ পেলে যেভাবে ফোকাস করে দেশের অন্যান্য ইস্যুগুলোতে কিন্তু ওইভাবে ফোকাস করতেছে না। জার্নালিজম তো এখন ভালো হওয়ার কথা ছিল, যেভাবে শেখ হাসিনা হয়তো জার্নালিজমটাকে ওইভাবে উঠতে দেয় নাই বা হুম। মানে নষ্ট করছে। বাট তার যে ইফেক্টটা ওটাও তো পড়বে, এটাও স্বাভাবিক যে দীর্ঘদিনের করাপ্টেড জার্নালিস্ট তৈরি হয়েছে। তো এই বিভিন্ন জায়গায় একটা মানে ওই জার্নালিজমের জায়গাটা দেশে নাই। কিন্তু হুম। তারপরেও যদি ওইখান থেকে মানে বাউন্স ব্যাক না করতে পারি, তাহলে একটা দেশে আগামীতে আচ্ছা তবে একটু সুইচ করি টপিক, সুইচটা হচ্ছে কি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলতেছিলাম বারবার যে একটা ভালো নির্বাচন ব্যবস্থা বা গণতান্ত্রিক পন্থার দিকে আগাবে, বাট ডু ইউ গাইস রিয়েলি থিঙ্ক যে দে আর গোয়িং টু গিভ এ ইলেকশন ভেরি সুন? মানে নির্বাচনের তো কোনো ধরনের কোনো এত নামগন্ধ তাড়াতাড়ি পাচ্ছি না। নির্বাচন, এত তাড়াতাড়ি নির্বাচন ইজ গোইং টু বি ওয়েস্ট। এখন তাড়াতাড়ি দিলে অনেক কিছুই মানে অনেক সিস্টেম্যাটিক রুট। এখন শুধু ইলেকশন কমিশনের কথা বলি, ইলেকশন কমিশন রিফর্ম করা ছাড়া ইলেকশন হবে না। ইলেকশন কমিশন মানে কিভাবে রিফর্ম করবে এটা নিয়ে আমি আচ্ছা, ইলেকশন কমিশনটাকে বা ইলেকশন প্রসেসটাকে রিফর্ম করার জন্য অলরেডি কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এরকম কোনো ইয়ে আছে, রিপোর্ট আছে? হ্যাঁ, তোর ওই যে কয়েকটা 6টা কমিশন গঠন করা হয়েছে, হুম। আমরা তো বললাম না যে 6টা কমিশনের কাজ হয়েছে যে একটা মানে একটা প্রপোজাল একটা সাবমিট করা, মানে একটা 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 সিদ্ধান্তে আসা যে এইভাবে নির্বাচনটা দিলে এটা অনেক বেশি ক্রেডিবল হবে, অনেক বেশি মানে ইলেকট্রাল ইন্টিগ্রিটি রক্ষা হবে এবং এটা বেশি অ্যাকসেপ্টেড হবে।
হুম। এই টোটাল প্রসেসের সাবমিশন সম্ভবত ডিসেম্বরে, মানে 6টা কমিশন, শিক্ষা, আচ্ছা। পুলিশ, তারপরে নির্বাচন, সংবিধান, সবাই যে এইটা, মানে 6টা কমিটি প্রপোজ করবে। সো তার পরবর্তীতে কি হবে, বা ইলেকশনটা আসলে কোন টাইমে দেওয়াটা উচিত, বা এই ধরনের কোন, আমি কিন্তু মাহফুজ আলম যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তার একটা পোস্ট দেখলাম, মোটামুটি পোস্টে ক্লিয়ার যে নির্বাচন তারা দিতে ওইভাবে এত তাড়াতাড়ি চায় না, কারণ সেখানে সে স্পেসিফিকলি বলছে যে নির্বাচনের জন্য 2,000 মানুষ জীবন দেয় নাই। হুম। নির্বাচনের জন্য যদি মানে 2,000 মানুষ জীবন দিত, তাহলে গত 2-3টা নির্বাচনেই দিত যেগুলো হয়েছে। সেটা নির্বাচনের জন্য না, এটা একটা ফ্যাসিবাদী, অর্থাৎ একটা ফ্যাসিস্ট সিস্টেম যাতে বাংলাদেশে না দাঁড় হয়, সেটার জন্য আমরা কাজ করব। বাট সেটার জন্য কি কাজ করবা, কিভাবে সেটা আগামীতে ফ্যাসিবাদী সিস্টেম জন্ম দিবে না, সেগুলো ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সো এটা একটা একটা বিভিন্ন এক্সপার্টদের কমিশনে একটা রিসার্চ বেস সিস্টেমে, কনসালটেশনের বেস সিস্টেমে যে রিপোর্ট আছে, দিস ইজ এ গুড থিং। দিস ইজ হাউ ইট শুড বি। ওরা টাইম নিয়ে করতেছে, জিনিসটা ধাপাধাপ করে দেখানোর জন্য করতেছে না। সো ইট ইজ ডেফিনেটলি, মানে আমি এই প্রসেসটাকে ফুল অন সমর্থ দিচ্ছি। কিন্তু আসলে ইটস এ ডেলিকেট ম্যাটার, বিকজ তুই টেকনিক্যাল সলিউশনস দিতে পারবি, বাট পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তুই কিভাবে কতটুকু ব্যাকআপ দিতে পারতেছো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যেটা আমরা ডিসকাস করতেছিলাম, যে শেখ হাসিনা ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল প্রবলেম। আর আমেরিকা, ট্রাম্পের পলিসি কিভাবে, এটা খুবই আনপ্রেডিক্টেবল। ওরা ট্রাম্পের সাথে লবি করার জন্য বা ট্রাম্পের সাথে কনসালটেশন করার জন্য এখন থেকে ইমিডিয়েট মেজার নেওয়া উচিত। দরকার হলে একটা লবিস্ট ফার্ম হায়ার করুক আমাদের ট্যাক্স পেয়ার টাকা দিয়ে। বাট তো ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এদের সাথে ইমিডিয়েটলি কথাবার্তা, ইমিডিয়েটলি অ্যাডভোকেসি করা, সবকিছু ইমিডিয়েটলি করা উচিত। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। বাট বাট মানে অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক আমেরিকান পলিসি ইজ গোয়িং টু সিগনিফিকেন্টলি চেঞ্জ বাংলাদেশের ব্যাপারে, বুঝছো? আলটিমেটলি যেটা আমি তোকে, যদি আমি আমেরিকান প্রেসিডেন্টের সাইডের থেকে চিন্তা করি, ওরা যখন জিজ্ঞেস করবে মোদি যতই কান্নাকাটি করুক, দে উইল রিয়েলাইজ দ্যাট আলটিমেটলি আমি যদি শেখ হাসিনাকে পাওয়ারে বেশ আবার আনি, তাহলে আমার যে একটা আপার হ্যান্ড আছে বাংলাদেশে, উইচ ইজ ট্রু, তাই না? বাংলাদেশে ধর ট্রু, ট্রু। আমেরিকার একটা একটা স্পেশাল কানেকশন আছে বিকজ অফ ডক্টর ইউনুসেস কানেকশন। সেন আমেরিকার যে একটা স্পেশাল কানেকশন আছে, যেটাতে আমেরিকা বাংলাদেশের ফরেন পলিসি বা ডোমেস্টিক পলিসি একদম ডিরেক্টলি এনকারেজ বা ইনফ্লুয়েন্স করতে পারবে, ওইটা সেখানে শেখ হাসিনার আমলে ডিরেক্টলি করতে পারতো না, ওটা ইন্ডিয়ার থ্রুতে করতে হইতো, তাই না? তো এখন হুম। ওয়াই উড এনি কান্ট্রি গিভ আপ দ্যাট পাওয়ার? ট্রাম্পের অ্যাডভাইজার যখন বলবে যে স্যার আমাদের তো অলরেডি আমেরিকার সাথে ভালো কানেকশনের একটা লোক মানে আছে, আমরা বাংলাদেশে যে ডিরেক্টলি আমাদের এখন উই ক্যান ডিরেক্ট কানেকশন হ্যান্ডেল আছে, ইট। সো উই ক্যান, আমরা ডিরেক্টলি, আমরা কেন, ওয়াই উড বি গিভ দিস আপ এন্ড দেন একটা মিডলম্যান কেন আনবো আমরা? এটা তো কোনো মানে হয় না, তাই না? এই যে মিডলম্যানটা যে শুরু করছে, এটা তো আমাদের পাওয়ার রিলেশনস এর জন্য, আমাদের জিও পলিটিক্যালি আমাদের জন্য একটা বেটার সিচুয়েশন, তাই না? সো ওয়াই উড ট্রাম্প ডু দ্যাট? ইট ডাজন্ট মেক এনি লজিক্যাল সেন্স। সো যারা আপনারা হোপ দেখতেছেন, আর আলটিমেটলি ট্রাম্প যদি চায়ও যে শেখ হাসিনা ফেরত আসবে, ও কি করবে এখানে? ডু ইউ থিঙ্ক হ্যাঁ, শেখ আমেরিকা? হাসিনা তো ইচ্ছা করলে কালকে ফেরত আসতে পারে, এটা তার হ্যাঁ, ইচ্ছা আর কি। হ্যাঁ, তো আসতে তো তো কি মনে হয়, ট্রাম্প আর্মি পাঠাবে? ট্রাম্প কি একটা মানে একটা ওয়ার মেশিন পাঠাবে ওর সাথে, শেখ হাসিনার সাথে আসার জন্য? ট্রাম্পের পলিসি হচ্ছে যে ডি এসকেলেশন। ও ইউক্রেন থেকে সরে যেতে চাইতেছে, ও ইসরায়েল থেকে সরে যেতে হুম। চাইতেছে। ডু ইউ থিঙ্ক হি উড গিভ মোর রিসোর্সেস টু ইন্টারফিয়ার মোর ইন বাংলাদেশ? তা তো করবে না। তো এখন মানে হোয়াট আর দে এটা এক ট্রাইং? ধরনের হোপ আর কি, বুঝছিস হোপটা কেমন? এই আমি রাজনীতি করছি তো, দেখছি আর কি। তোর অনেকেই রিলেট করতে পারবে। বিভিন্ন জায়গায় থানা কমিটি, জেলা কমিটিতে বছরের পর বছর হোপ দিত, এই হবে, 15ই আগস্টের পরে হবে, আগস্টের পরে হবে, ঈদের পরে হবে। এই যে আচ্ছা। রাজনৈতিক যে, এই যে মানে এই যে হুম। হোপটা, এই ডিলিউশন দিয়ে দিয়ে বিভিন্ন দেশের মানুষকে হাজার মানে মানে বছরের পর বছর হাজার হাজার ঘন্টা নষ্ট করায়। সো কিছু কর্মী যারা আছে, ওদেরকে এখনো হোপ দেওয়ার জন্য যে তুমি পদ পাবা, এই তো মাঠে নামতে হবে, ট্রাম্প আসছে, আমাদের, আমরা ক্ষমতায় আবার আসতেছি, হুম। মানে এই ধরনের হোপ দিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের এইটা মারছে আর কি, ঠিক আছে? তো এখনো ট্রাম্পের যারা সাথে একটা যতটুকু শেখ হাসিনার ফোন আলাপ ফাঁসলে ভালো হ্যাঁ। হতো, মানে একটা খুব জমতো এটা। আই উড লাভ ক্যান ইউ দ্যাট। ইমাজিন দ্যাট কনভারসেশন? ও মাই গড, ফাক। হুম। এটাই। একটা ভিডিও রেকর্ড দেখ, মানে একটা অডিও রেকর্ড শুনলাম যে ট্রাম্প আসছে, ট্রাম্পের সাথে তো আমাদের ভালো সম্পর্ক। হ্যাঁ, বাট হুম। এটা ট্রাম্প আমেরিকান ফরেন পলিসিতে খুব একটা চেঞ্জ হবে না, এটা নিয়ে আমাদের মানে গ্যারান্টি শেখ রাখতে হাসিনা হবে না। শেখ হাসিনা একজনকে বলছে যে তুমি ট্রাম্পের ছবি রাখো হাতে আর কি। লাইক হোয়াট দ্য ফাক ইজ ট্রাম্পের ছবি টকিং নাকি অ্যাবাউট? ট্রাম্প তোমাদেরকে আটকালে, যে ট্রাম্পের ছবির উপর যে অ্যাটাক করবে, ওইটা আমরা ভিডিওটা দেখা যাবে ইন্টারন্যাশনাল কোর্টে, কি কি মানে আবল তাবল বলে মানে বেড়াচ্ছে। ড্রামা খালি হুম। বাংলাদেশের মানুষ করে না, মানে পলিটিশিয়ানরা কি পরিমাণ ড্রামা জানে, যে ট্রাম্পের ছবি নিয়ে নাকি তোমরা আন্দোলনে নামবা, এটা কোনো কথা এটা?
মানে ট্রাম্পের সে ও পাগল ভাবছে যে ট্রাম্প মানে এই ছবিতে অ্যাটাক করা দেখলে হি মাইট রিয়াক্ট আর কি। আচ্ছা, বাংলাদেশের টেলিকমিউনিকেশন সিস্টেম থেকে শেখ হাসিনার নাম্বারটা ব্লক করে দেওয়া যায় না? যে শেখ হাসিনা ওর নাম্বার থেকে, মানে আমি শিওর। নাম্বারে কথা বলতেছে নাকি? কথা তো বিভিন্ন ভাবে বলা যায় আর কি। নাম্বার তো একটা না, নাম্বার তো ইউ ক্যান চেঞ্জ এনি ডে। হুম। নাম্বার মানে এটা তো মানে he has the ফেসবুক entire মেসেঞ্জার। he has the entire Indian intelligence services behind her. So হুম। আসলে বলুক শাফি, ওনার কথা, যার কথা শুনে একটা দেশে বিপ্লব হয়েছে, যার কথার বিষ বাষ্পে একটা জাতি রাস্তায় নামছে, সে যতবার কথা বলবে ততবার সে ঘৃণিত হবে। আজকে একজনের একটা পোস্ট আমি বলি, একজন লিখছে যে আপনাকে সব ছেড়ে দিতে হইলো, সব আপনাকে ছেড়ে দিল, আপনার সিলমোহর, আপনার ক্ষমতা, আপনার সবকিছু, কিন্তু ভাষা আপনার ছাড়তে পারলেন না, মানে ছাড়লো না আপনাকে, এই অশালীন ভাষা, মানে দ্য ওয়ে শি টক্স, এটা না, খুবই সে তো মানে অনেকবার অপরচুনিটি পাইছে টু আন্ডু হার মানে রং, তাই না? সে করে নাই হ্যাঁ, কিন্তু। So, বাট সে কোনো কথা বলাটা, ইম্প্যাক্টফুল কথা কিন্তু বলতে পারে না। বলছে আমার নামে 250টা মামলা আছে, তো গিয়ে 250টা খুন করবো, মানে এরকম আর কি কথাবার্তা। তো এই চিন্তা। জন্যই বলতেছিলাম শেখ হাসিনাকে কথা বলতে দেয়াটা ইটস নট এ থ্রেট এট অল, বিকজ শেখ হাসিনা যতই কথা হুম। বলুক, লেট দ্য পিপল ডিসাইড। ঠিক আছে। সে যে স্টাইলে কথা বলে, যে কথার জন্য বিপ্লব হয়েছে লিটারেলি, হুম। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। আওয়ামী লীগের কারো দোষ না, এটা পুরো শেখ হাসিনার দোষ, পুরো শেখ আজকে আওয়ামী লীগ হাসিনার একার ক্ষমতা দোষ। ছাড়ছে। যার শেখ দোষ হাসিনার ওর। পুরো সোললি একার দোষ হ্যাঁ। এটার। আর কোন হ্যাঁ। অর্গানাইজেশনাল, মানে তোর কি মনে হয় ছাত্রলীগকে যে কতটুকু পাওয়ারফুল অন দ্য গ্রাউন্ড, এটা আমরা কিন্তু জানি না। বিকজ আলটিমেটলি ছাত্রলীগ যা যা করছে, অত্যাচার করছে অন গ্রাউন্ডে, সব হুম। পুলিশের সাহায্য নিয়ে করছে। দে আর আ বাঞ্চ অফ, মানে এক্সটর্শনিস্ট, মানে টাকা খাইতে খাইতে চর্বি জমানো একটা, মানে একটা 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 ব্লান্ট ফোর্স, বুঝছো? ওদের মধ্যে মানে ওভারঅল স্পিকিং করতে, তো ওরা যে মাঠে কতটুকু নামবে আর এই সিচুয়েশনে, আমি খুবই ডাউট। আমি জাস্ট দেখতে চাই আসলে কালকে কি হয়, কালকে কত বড় শো ডাউন হয়। বিকজ ওরা পাওয়ারে থাকা অবস্থায় এক দফাকে কবর দাও বলে তো আমরা দেখছিলাম কতটুকু করতে পারছে। এখন এই শোন, সিচুয়েশনে আমার একটা স্পেকুলেশন শোন। হুম। কালকে মানে 20,000 লোক এক জায়গা করতে পারবে না আওয়ামী লীগ। কেন পারবে না আমি তোকে বলি। হুম। 16 বছর এই দেশ, এই দলটা ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল না। সেকেন্ড হচ্ছে গিয়ে মানে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাষ্ট্রের যতটুকু ক্ষতি না করছে, আওয়ামী লীগ তার রাজনৈতিক দলের সবচেয়ে বেশি ক্ষতি করছে। ডেফিনেটলি। রাজনৈতিক দলগুলোতে নেপোটিজম, আত্মীয়করণ এবং কিছু কিছু মানুষকে সুবিধা দিয়ে পুরা জনগণের জনবিচ্ছিন্ন একটা রাজনৈতিক দল, হ্যাঁ, মানে যেটা তোর অ্যাকচুয়াল পার্টি লয়ালিস্ট কতগুলা আছে? খুবই পার্টি কম। লয়ালিস্ট নেই। সবাই বেনিফিশিয়ারি, যারা সবাই ফেসবুকে স্ট্যাটাস দিবে, এদেরকে তুই হ্যাঁ। কোনোদিন মাঠে দেখবি না। তাহলে 5ই আগস্ট কিন্তু আওয়ামী লীগের এভাবে পলানো লাগতো না। 4ই আগস্ট রাতে তোদের মনে আছে কিনা যে এক দফার কবর দে হুম। হুম। পুরা, মানে আমার ফ্রেন্ড লিস্টে অনেককেই আমি দেখছি তারা কিন্তু, বাট আমি মোটামুটি শিওর ছিলাম এরা কেউ মাঠে নামবে না, এরা জাস্ট ফেসবুক কাঁপাই দিয়ে চুপ করে বসে থাকবে। হুম। নামবে না কারণ আওয়ামী লীগ যে আবেগের রাজনৈতিক দল ছিল জনগণের সাথে, সেই আবেগের জায়গাটা 16 বছরে নষ্ট করে ফেলছে আওয়ামী লীগ। হুম। মানে আওয়ামী লীগ নষ্ট করে নাই, মানে যারা লিডারশিপে ছিল তারা। সুতরাং অনেকেই বলতেছে, বাট সত্যি কথা বলতে যেখানে পুলিশ ছিল, আর্মি ছিল, ছাত্র সংগঠন, সহযোগী সংগঠন ছিল, এত ক্ষমতা থাকতেও আওয়ামী লীগ মাঠে সেটাকে ফেস করতে পারে নাই। এখন বিরোধী দলে 5 বছর থাকুক, 8 বছর থাকুক, 10 বছর থাকুক, তখন হয়তো নতুন করে আবার চেতনাকে এক জায়গায় করে ফাইট করতে পারবে। বাট ইটস জাস্ট টু আর্লি। এটা জাস্ট সবাই, নেতাগুলো সব টাকা পয়সা নিয়ে দেশ ছাড়ছে, কর্মীগুলারে বিপদে ফেলে রেখে গেছে, এখন খোঁজও নেয় না। তো এরা কেন নামবে মাঠে? এরা দুই একটা স্ট্যাটাস দিতে পারে সর্বোচ্চ, আই ডোন্ট থিঙ্ক এরা মাঠে নেমে পিঠ বাঁচাতে যাবে, এই করতে পারবে ওই করতে পারবে। তবে এট দ্য সেম টাইমে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে আছে তাদেরকেও বুঝতে হবে, গত 16 বছরে বাংলাদেশের রাজনৈতিক দল একটাই ছিল। ইভেন সার্জিস হাসনাতেরও ছাত্রলীগ করতে হয়েছে, হয়েছে না? হুম। সো হুম। ব্যাপারটা এমন যে তুমি বাংলাদেশে আওয়ামী লীগের যদি 30% বা 25% মানুষ আওয়ামী লীগ করে থাকে, সবাইকে তুমি ওইভাবে ইউ ক্যানট ডিসক্রিমিনেট দেম জাস্ট বিকজ তারা আওয়ামী লীগ সাপোর্ট করছে বলে। কারণ দেশের রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগই ছিল। হ্যাঁ, আর একটা মোরাল কোশ্চেন হতে পারে যে তুমি কেন রুখে দাঁড়াও নাই, হুম। বাট রুখে দাঁড়াইছে বলেই তো কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয়েছে। আওয়ামী এক্স্যাক্টলি। লীগের সমর্থক অনেকেই ছিল, তারাও কিন্তু এই আন্দোলনে প্রোটেস্ট করছে। সুতরাং হুম। যারা অপরাধ করছে শুধুমাত্র সরাসরি, তাদেরকে ছাড়া যদি বিভিন্ন লোক আওয়ামী মানসিকতা থাকার কারণে তাদেরকে ডিসক্রিমিনেট করা হয়, তাদেরকে সাবোটাচ করা হয়, তাদেরকে বিভিন্নভাবে প্রবলেম করা হয়, তখন এটা আস্তে আস্তে কিন্তু আরেকটা মানে একটা বৈষম্যের জন্ম দিবে, যেটা পরবর্তীতে আবার রাজনৈতিক ইফেক্ট ফেলবে। এবার এটা লং টার্মে চিন্তা করে রাষ্ট্র চালাইতে হবে। ইউ ক্যানট জাস্ট ডিসক্রিমিনেট এনি ওয়ান জাস্ট বিকজ। আর এই ছোটখাটো জিনিসে ভয় পাওয়া যাবে না, যে সাদ্দাম কথা বললে
ছাত্রলীগ জেগে উঠবে, শেখ হাসিনার কথা প্রচার করলে আওয়ামী লীগ জেগে উঠবে, এই ধরনের ভয় পাওয়া যাবে না। তাহলে বুঝতে হবে যে তুমি সত্যিকার অর্থে তুমি নিজেই বিপ্লবকে ধারণ করো না। হ্যাঁ, আর ইন আ ওয়ে শেখ হাসিনা কথাবার্তা বলতেছে এগুলো হইতেছে ইটস গুড, বিকজ তাহলে রেভলিউশনের যে চেতনা এটা একটু অ্যাক্টিভ রাখতেছে, মানে বুঝছিস না, নো ওয়ান, কেউ কোনো কেউ কমপ্লেন হইতেছে না। হুম। যার ন্যূনতম কমন সেন্স আছে, শেখ হাসিনার কথা শুনলেই তার পাত থেকে মাথা পর্যন্ত জ্বলবে। কর্মীরা অনেক কর্মীও শেখ হাসিনাকে গালাগালি করছে, মানে হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে যে এই মহিলাকে অনেক গালাগালি করছে, বাট দেন এগেইন এরা আবার কেন জানি একেই ফেরত চায়। স্টকহোম সিনড্রোমের মতো একটা। সিনড্রোম টাইপের, ওকে ছাড়া বিকল্প নাই। শেখ হাসিনা একটা মানে ম্যাস ম্যানিপুলেটর। আমি ওকে স্টাডি করাচ্ছি, সাইকোলজিস্টদের ওনাকে স্টাডি করে ওনাকে নিয়ে একটু ভালো করে একটা মানে একটা প্রোফাইল ক্রিয়েট করা উচিত। দিস ইজ ওয়ান ইন আ মিলিয়ন, মানে দিস ইজ মানে সব ডিক্টেটরদের মধ্যে তুই একটা কমন প্যাটার্ন পাবি, বাট শি ইজ সামওয়ান স্পেশাল, হি ইজ আ স্পেশাল ডিক্টেটর, বুঝছো? ও হ্যাঁ, ওর একটা, ওর থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু মানে। বাট দুনিয়াতে ফিমেল ডিক্টেটর কিন্তু অত বেশি নাই, সো না, অত এটাও বেশি একটা। কি? আই ডোন্ট থিঙ্ক আই দের থিংক আই ইজ। শি ইজ থিঙ্ক দি অনলি ওয়ান। একজনও নাই, শি ইজ তাই দ্য না? অনলি ওয়ান। শি ইজ ওয়ান অফ এ কাইন্ড ম্যান। এক্স্যাক্টলি, ওয়ান অফ এ কাইন্ড, মানে বিশাল ব্যাপার আর কি। মানে এটা হ্যাঁ, দারুণ একটা স্টাডি করার ব্যাপার, মানে বললাম না, মানে হুম আমি যার সাথে দেখা হয় সে বলে, কেনিয়ার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, বলছে ব্রো কেনিয়ানরা কপি করার ট্রাই করতেছে তোমাদের আন্দোলন, তোমাদের রেভলিউশনটা যেভাবে হয়েছে আমরা ওইটাকে, আমরা ওইটা ধারণ করতে চাই, তোমাদের স্ট্র্যাটেজি বলো। এটা আসলে তারপরে আমাদের বলা মরতে উচিত। হবে অনেক মানুষের, মানে এই আমাদের, তো স্ট্র্যাটেজি। আমি আর আরমান তো দুজনেই ধর পাবলিক পলিসি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সার্কেল আছে, তো আমাদের হুম বিভিন্ন হুম হুম বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের মানুষের সাথে কথাবার্তা হয়। স্পেশালি গ্লোবাল সাউথ, হ্যাঁ। স্পেশালি গ্লোবাল সাউথ, মানে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিদের এখন মোটামুটি ডেভেলপিং কান্ট্রিতে এই যে অথরিটেরিয়ানিজম, ডিক্টেটরশিপের প্রবলেমটা, ইট ইজ ভেরি ভেরি বিগ প্রবলেম। পাকিস্তানেই দেখেন ফর এক্সাম্পল। আর এই প্রবলেম থেকে বের হওয়ার মতো ডিফিকাল্ট জিনিস আর হুম কোথাও নেই। এটা নিয়ে কোনো মানে কেউ আপনাকে ব্লু প্রিন্ট দিতে পারবে না, হাজার হাজার মিলিয়ন্স অফ ডলার্স খরচ হয় রিসার্চে, বাট এটার থেকে বের হওয়ার জন্য আপনার কোনো মানে কোনো ব্লু প্রিন্ট কোথাও পাবেন না। সো যখন আমার যেটা বললো যে কেনিয়ার কিছু হুম ক্লাসমেট, ওরা যখন আমাদেরকে দেখে বা আমাদের এই সাফল্যটার কথা চিন্তা করে, ওরা দে আর অ্যামেজ, ওরা ইন্সপিরেশন পায়। তো বাংলাদেশের রেভলিউশন শুধু আমাদের জন্য ইন্সপিরেশন না, পুরো ওয়ার্ল্ডের জন্য ইন্সপিরেশন। পুরো ওয়ার্ল্ডে যারা হুম ডেমোক্রেটিক বা একটা অ্যাকাউন্টেবল সিস্টেমের মধ্যে থাকতে চায় তাদের জন্য দিস ইজ এন ইন্সপিরেশন। আমার প্রফেসর আজকে আমাকে কল দিছে, আমার ইউনিভার্সিটির প্রফেসর, ও সাউথ এশিয়ান স্টাডিজের মানে এক্সপার্ট। তুমি আমাকে বলছে যে তোমরা যেটা করে করে বেড়াইছো, দিস ইজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম। আমি জানি না আমার লাইফ টাইমে জীবনে দেখছি নাকি আর জীবনে দেখবো নাকি, আমি শিওর না। তো তোমরা যদি এটা কিছু না করতে পারো, দিস উইল বি আ গ্রেট রিগ্রেট, বাট ইউ হ্যাভ টু ডু ইট বিকজ দ্য হুম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং এট ইউ। তো বাংলাদেশের রেভলিউশনটা যেমন একটা ব্লু প্রিন্ট হয়ে দাঁড়াইছে, বাংলাদেশকে এমনি রেভলিউশন থেকে বের হয়ে একটা পোস্ট ওয়ার একটা মানে ডেমোক্রেটিক স্টেট বানাতে পারে, ওইটাও একটা ইন্সপিরেশন হতে পারে। আমরা কিন্তু রাইট ট্র্যাকে আছি, আমরা দেশ এক্স্যাক্টলি। গঠনের পুরো রাইট ট্র্যাকে আছি। জাস্ট 20 ইয়ার্স 15 ইয়ার্স এর ভিতরে কিন্তু আমরা উই ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার, মানে এভরিথিং আর কি, পুরো ডেভেলপমেন্ট প্রসেস, সোসাইটাল স্ট্রাকচার, কিন্তু রাইট ট্র্যাকে আছি। বাট এই বিপ্লবটাকে যদি আমরা আবার কোনো রকম নষ্ট করে ফেলি, মানে আমরা যদি এর পরবর্তীতে আবার সেই গণতান্ত্রিক বা মানে ওই রকম সিস্টেম বিল্ড করতে ব্যর্থ হই, হুম, এটা মানে জাস্ট ইট উড বি ফর নাথিং, হুম। অল দ্য স্যাক্রিফাইসেস, অল এভরিথিং। মানে আর এই মুহূর্তে আবার শেখ হাসিনাকে কনস্ট্যান্টলি সে ট্রাম্পের কথা নিয়ে, মানে ট্রাম্পকে নিয়ে ফেরত আসতে চাচ্ছে, মানে এগুলো মানে সহ্য করা যায় না। সো যাই হোক, আপনারা যারা পডকাস্টটা শুনলেন, আমরা বিভিন্ন পার্সপেক্টিভে আলোচনা করার চেষ্টা করছি ইন এ ভেরি ক্যাজুয়াল ওয়েতে। বাট আপনারা চিন্তা করেন, আর একটু ডিপলি চিন্তা করেন, যে দেশটাকে গঠন করার জন্য, দেশটাকে গড়ার জন্য কি বারবার সুযোগ পাবেন? আপনার পরবর্তী প্রজন্ম কি পাবে? মানে মানে এটা একটা ইকুয়াল সোসাইটি, একটা ইনক্লুসিভ একটা সোসাইটি, এটা তো দরকার। এটা রাজনৈতিক সমাধান ছাড়া কোনোভাবেই মানে সম্ভব না। সুতরাং আপনারা শুধু বিপ্লবটা শেষ হয়ে গেছে তার মানে এই না, মানে আগামী রাষ্ট্র কিভাবে গঠন করা যায় এবং ক্ষমতায় যারা আছে, রাজনীতি যারা করবে, তাদেরকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, ধর্ম, বর্ণ, চেতনা এগুলাকে এক পাশে রেখে একজন নাগরিক হিসেবে কিভাবে রাজনৈতিক দল বা রাজনৈতিক যারা ক্ষমতায় আছে তাদেরকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, ভালোকে কিভাবে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, এইভাবে একটু চিন্তা করেন। না তাহলে আপনার পরবর্তী প্রজন্ম, আপনার সন্তানকে আর সাফার করতে হবে না। আমাদের বাপ চাচারা, মানে আমাদের আগের জেনারেশন কিন্তু মানে দাঁড়াতে পারে নাই, কথা বলতে পারে নাই বলে আমরা আমরা বঞ্চিত হয়েছি, আমাদের মানে আমাদের অধিকার বঞ্চিত হয়েছে। আজকে জীবন তো কারোরটাই সহজ না। সুতরাং মানে পরবর্তী প্রজন্ম যেন, আমাদের পরবর্তী প্রজন্মকে আবার লড়তে না হয়, সেই দায়িত্বটা আমাদেরই নিতে হবে। সো ওইটাই অন দ্যাট নোট, আমরা শেষ আমরা, করি। হুম। উদয়, অডিয়েন্স কি কিছু বলবে লাস্টে পডকাস্ট দেখে? ডোনাল্ড ট্রাম্প সামথিং?
হ্যাঁ হ্যাঁ, কার What কার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প এসে তাড়াতাড়ি নির্বাচন দিবে বাংলাদেশে, তারা তারা আপনাদের মতামত লেখেন। সেটাই, আজকে কোনো কিওয়ার্ড থাকবে না, বাট আপনাদের মতামতটা জানায়েন যে ডোনাল্ড ট্রাম্প আসায় কার কার সুবিধা হয়েছে, কে কে খুব খুশি। আচ্ছা, আমি জাস্ট একটা ছোট জিনিস শেয়ার করে মানে হুম। আমাদের পডকাস্ট শেষ করি। আমি ওই দিন একটা, আই থিঙ্ক আল জাজিরা অথবা বিবিসির একটা রিপোর্ট দেখতেছিলাম। ওখানে বলতেছে যে মানে মুসলিম কমিউনিটিদেরকে জিজ্ঞেস করতেছে ইউএস এর, যে আপনারা কেন ট্রাম্পকে সাপোর্ট করতেছেন এবার। তো ওরা বলতেছে যে আমরা আসলে ট্রাম্পকে সাপোর্ট করার তেমন কিছু পাইতেছি না, বাট মনে হচ্ছে যে ট্রাম্প আসলে ইয়া করবে, মানে ইসরায়েল বা সিরিয়া বিভিন্ন জায়গায় যুদ্ধ থামাবে। এছাড়া এছাড়া আর কোনো রিজন নেই আমাদেরকে, আমাদের কারণ কামালা হ্যারিসকে মনে হচ্ছে লেসার, মানে মোর অফ টু উইলস আর কি। শুধু তো আমাদের এই নির্বাচন হইলো না, আমেরিকানরাও আমাদের, হতে পারে। হ্যাঁ মানে আমাদেরও যদি ভবিষ্যতে এরকম অপশন আসে যে মনে হচ্ছে যে কম যুদ্ধ করবে, এটা কোনো রিজন হইতে পারে না একটা দেশের ট্রাম্প লিডার চুজ করার ট্রাম্প জন্য। ফুল সাপোর্ট দিবে ইসরায়েলকে, বলবে যে যে হ্যাঁ ইরানকে মানে ইরানের, বিনাশ করে দাও ইরানকে। হুম, এজন্য আমি আমি জানি না ট্রাম্প আসে এত খুশি হচ্ছে কারা। বিশেষ করে আমেরিকায় থাকা যারা বাঙালি আছে তাদের ট্রাম্প আসে খুশি হওয়ার কোনো কারণ আছে বলে আমি না, মনে করি না। দেখলাম সাফি ওই যে ওইটাকে ওটা অ্যাবলিশ করবে নাকি, যে জন্মসূত্রে আমেরিকান নাগরিক যেটা ছিল, সম্ভবত ওই লটা রাখবে না সামহাও। করতে পারে, বিকজ জন্মসূত্রে যদি এটা না করে তাহলে এটা কিন্তু একটা বিগ চেঞ্জ হ্যাঁ। হবে, বিকজ ভাবলাম একটু ওদিকে বাচ্চা টাচ্চা মানে হইলে মানুষের এখন আমেরিকান নাগরিক হবে, সে সুবিধা আগেই বন্ধ করে দেওয়ার জন্য মামু ও দাঁড়ায় এটা আছে। বন্ধ করবে? ওইটা করতে পারে আর কি, রিপাবলিকানদের এটা। অলরেডি যারা হয়ে গেছে তাদের কি আবার তাদের পাসপোর্ট কিছু নিয়ে হবে যাবে? না, বাট আচ্ছা। তাদের সামনে কিছু হবে যারা না। হবে সামনে এটা চেঞ্জ করতে পারে, মানে ধর তোর শুধু জন্ম দিলে হবে না, তোর কিছু কয়েক বছর থাকতে হবে ওই এটা জিনিসটা। তো জার্মানিতে অলরেডি করছে, ইউকে সো টিউকে ওদের সব শেখা জায়গায় উচিত করছে, এখান থেকে। ফ্রান্সেও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাট এটা করতেছে স্কুলে বিকজ ওরা গেলে তারপর, ওরা ওরা হ্যাঁ ডেমোগ্রাফিক, মানে যে সেট আপটা ওটা চেঞ্জ করতে চাচ্ছে। ওরা দেখতেছে যে তোর হোয়াইট পপুলেশন ডিক্রিজ করতেছে আর তোর হ্যাঁ। কালার্ড পপুলেশন বাড়তেছে, উইচ ইজ নট এ গুড থিং, বিকজ কালার আমেরিকা শুডেন্ট বি পপুলেশন। প্লেস ফর হোয়াইট পিপল অনলি, আই মিন তো হোয়াইট পিপল তো ইউরোপে যায়, ইউরোপ হচ্ছে হোয়াইট পিপলের জায়গা, আমেরিকার ল্যান্ড অফ কেন দ্য হোয়াইট ফ্রি হইতে আর হবে? কি কি জানি নট এনি আছে না? মোর, হোয়াইট সোসাইটিজ আর ডিক্লাইনিং, মানে ইন নাম্বারস, ইননর্মাসলি। তুই সব জায়গায় তুই তোদের বার্থ রেট তো আমি fall কয়েকদিন ধরে খালি দেখতেছি ক্যানাডার রোডে রোডে মানে ওই যে হোলি খেলতেছে দিওয়ালি। মানুষজন, দিওয়ালিতে লাফাচ্ছে, খালি মানে ঢোল টোল বাজাচ্ছে দুর্গাপূজায়, মানে এইগুলা দেখতেছি। আর মানুষজনের মানে এত নেগেটিভ কমেন্ট, মানে হ্যাঁ। প্রেস দ্য ডিপোর্ট বাটন এরকম কমেন্ট আর কি। মানে this is অনেক বেশি দেখা যাক। এন্টি ইমিগ্রেন্ট মনোভাব বাড়তেছে তবে সব জায়গায়, পৃথিবীতে এটাই একটা নতুন দেখতেছি। অর্ডার আসতেছে, জাস্ট ওয়েট ফর ইট। কেন জানি মনে হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার কামিং। নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ অ্যান্টি ইমিগ্রেন্ট, এটাই আর কিছু না। আমেরিকাতে, ইউরোপে দুই জায়গা হইলেই মোটামুটি এই দুই জায়গায় তো ইমিগ্রেন্ট আসে তো। এখানেই তো যায়, মালয়েশিয়া কি ইমিগ্রেন্ট যায় নাকি? আমার আফ্রিকান একটা ফ্রেন্ডও বলতেছে, বলছে ম্যান হুম। জেলেনস্কি ইজ কুকড। আমি বলছি, কেন? বলতেছে ট্রাম্প আসছে, জেলেনস্কি ইজ কুকড এন্ড জার্মানি অলসো কুকড। জার্মানিকে নাকি বুলি করবে ট্রাম্প সকাল বিকাল। আমার মনে হয় ওলাফ সরোজ ভয়ে সরে গেছে, মানে হইতে পারে যে আই পাক- ক্যান্ট ফেস হিম অ্যাগেইন। হ্যাঁ। ও তো আর ওকে জাস্ট ফেস করেও মানে না। জার্মান পলিটিশিয়ানরা তো আর শেখ হাসিনার মতো না, ওরা রিটায়ারমেন্টে যাবে বা প্যারা নিবে না, জাস্ট ফাক ইট, যে আমি আই ওয়ান্ট টু রিটায়ার, দ্যাটস ইট। এত ঝামেলা আমি যাবো না। পলিটিশিয়ানদের এরকমই এরকমই হওয়া উচিত। সিচুয়েশন দেখবে, হুম। রিটায়ার্ড করবে, আর পারলে ঠেকায় রাখবে শেষ। হুম। বাপ চাচার নাম হুম। বেচে বছরের পর বছর পাবলিকের উপরে খবরদারি করতে আসবে না। অলরাইট গাইস, সো আমরা এখানেই শেষ করি। হ্যাঁ। ভালো লাগলো। জানাবেন আপনাদের মতামত। সো ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।